আচ্ছা, তোমাদের শুরুতে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে পুরো বই পড়বো নাকি শুধু মডেল টেস্ট করবো। আসসালামু আলাইকুম। সো আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। তোমরা নুরানি আপুকে শুনছিলা। সো আমরা নর্মালি স্টুডেন্টের কাছ থেকে কিছু কিছু কোশ্চেন গুলো আমরা নিচ্ছি, যে স্টুডেন্টের মনে এখন শেষ সময় যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা স্টুডেন্টের কাছ থেকে শুনবো। এবং সেগুলো আমাদের গত বছরে নুরানি আমাদের স্টুডেন্ট ছিল, বিব্রেইনা টেকনোলজি লিমিটেডের স্টুডেন্ট ছিল, এবং আলহামদুলিল্লাহ সফলতার সহিত সে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে এবং ঢাকার মধ্যেই চান্স পেয়েছে। সো নর্মালি দেখা যায় আমরা নর্মালি এইটুকু ইনশিওর করার ট্রাই করি যে একটা স্টুডেন্ট যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যাতে শেষ সময় একটু আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, তারা যাতে হচ্ছে শেষ সময় খুব ভালোভাবে হচ্ছে যে সে আগে যেগুলো পড়াশোনা করেছে সেগুলো থেকে যাতে সে এক্সিকিউটটা ভালো করে করতে পারে। এই জন্য কিন্তু শেষ সময় গাইডলাইনের কোনো বিকল্প নাই। এজন্য আমরা চাচ্ছিলাম কি, আমাদের যারা হচ্ছে অলরেডি সফলতা লাভ করেছে তাদের মুখ থেকে যদি তোমরা পরামর্শগুলো যদি শোনো, তাদের মুখ থেকে যদি তোমরা সফল হওয়ার গোপন সিক্রেট গুলো শোনো, আই থিঙ্ক তোমরাও সফল হতে পারবা ইনশাল্লাহ। সো নুরানি, আমি তোমার কাছে ফার্স্ট যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে, শেষ সময় স্টুডেন্টরা কিভাবে পড়বে? সময় আছে আর 9 থেকে 10 দিনের মতো। এই সময় তারা নর্মালি কি করবে? আমাদের তো রেগুলার মডেল টেস্ট গুলো চলছে, এখন কি সে মডেল টেস্ট দিবে নাকি এখন সে আবার নতুন করে পড়াশোনা শুরু করবে? এখন আমাদের হাতে যতটুকু সময় আছে, যেমন আজকে হচ্ছে 24 তারিখ, পরীক্ষা যেহেতু 4 তারিখ, তাহলে প্রিপারেশন নেওয়ার মতন ওরা টাইম পাচ্ছে 9 দিনের মতো। তো হাতে যেহেতু এখন সময় একেবারেই অল্প, এখন আমার প্রস্তুতি বলতে শেষ মুহূর্তের প্রস্তুতি, একদম গোছানো একটা প্রস্তুতি থাকতে হবে। যেমন আমাদের এখন মডেল টেস্ট চলছে, সবগুলো কোর্সে মডেল টেস্ট চলছে, সাবজেক্ট ফাইনাল চলছে। এখন সবার যে করণীয় হবে সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে মডেল টেস্ট গুলো দাও, সাবজেক্ট ফাইনাল গুলো দাও, এবং ফার্স্ট অফ অল তোমাদের এতটুকু এনশিওর করতে হবে যে আমাকে আহ সঠিক একটা প্রস্তুতি নিয়ে আমি পরীক্ষা দিতে বসলাম। এমন না যে আমি পরীক্ষার দিলাম হয়ে গেল, এমন না। আমার একটা গুছানো প্রস্তুতি থাকতে হবে এবং সেই অনুযায়ী আমাকে পরীক্ষাটা দিতে হবে। আর পরীক্ষা দেওয়ার সময় আমাকে এতটুকু এনশিওর করতে হবে যে যে ভুলগুলো আমি করছি, এখন অনেকে প্রশ্ন করে যে আমার তো নাম্বার কম আসছে, 70% আসছে, 75% আসছে, আমি কি করব। এখন এই ক্ষেত্রে করণীয় হতে পারে যে তুমি ভুলগুলো কমিয়ে আনো। আর ভুলগুলো কমিয়ে আনার ক্ষেত্রে তোমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে তোমার উইকনেস কোথায়, তুমি কোনগুলো ভুল করছো, কোন প্রশ্নগুলো ভুল করছো, ওগুলো টপিক সহ আইডেন্টিফাই করো। এবং টপিক সহ আইডেন্টিফাই করার পর তুমি যখন পরীক্ষা দিয়ে ফেলছো, পরীক্ষা দেওয়ার পরে তুমি তো অবশ্যই দেখতে পাবে পরীক্ষাগুলোতে আনসার শিট দেওয়া হয়, তুমি তো ভুলগুলো দেখতে পাবে যে আমি কোনগুলো ভুল করছি। এই ভুলগুলো পরবর্তীতে তুমি মেইন বই থেকে বা আমাদের যে লেকচার পিডিএফ গুলো আছে, এগুলো তো তোমাদের খুব ঘন একদম গুছানো কোর্স ম্যাটেরিয়ালস গুলো তোমাদের দেওয়া হয়, ওখান থেকেও তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করে ওগুলো পড়ে নিতে পারো। এটাই হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি, মানে আমি মডেল টেস্ট গুলো দিলাম, সাবজেক্ট ফাইনাল গুলো দিলাম, তারপর আমি সেগুলোকে লেকচার পিডিএফ থেকে বা মেইন বই থেকে আমার ভুল টপিক গুলো আমি আবার দেখে নিলাম, কনফিউজড টপিক গুলো সম্পর্কে আবার ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিলাম, এতটুকুই। মানে পুরো বই পড়ার এখন আসলেও সময় নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ নুরানি, তুমি খুব সুন্দর করে বলছো যে পুরো বই পড়ার এখন আর সময় নেই। অনেকে আগে যারা পড়াশোনা ঠিকভাবে করো নাই, অনেকে আশা করছো যে শেষ সময় শুধু আমি পড়ে চান্স পাবো। ব্যাপারটা খুবই টাফ হয়ে যাবে, কারণ এবছর আমাদের জেলা কোটা নাই। সো কপাল দিয়ে যে চান্স পাওয়ার যে ব্যাপারটা, যে শুধু পড়ালেখা করবো না শুধু কপাল দিয়ে চান্স পেয়ে যাবো, সেটা সুযোগ অনেকটাই কম, রাইট নুরানি? জি ভাইয়া। ওকে। সো সেকেন্ডলি যে প্রশ্নটা সেটা হচ্ছে, তোমরা গত বছর নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, তুমি সময় পেয়েছো পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার জন্য 1 ঘন্টা। এই 1 ঘন্টা তুমি কিভাবে মাথা ঠান্ডা রেখেছো? কারণ এই 1 ঘন্টা কিন্তু অনেক টেনশন কাজ করে, আমি চান্স পাবো কি পাবো না, আমাকে দিয়ে চান্স হবে কি হবে না। আমি তো কষ্ট করে পড়াশোনা করলাম, তুমি তো গত বছর আমাদের বি ব্রেনারের স্টুডেন্ট ছিলে, রাইট? জি ভাইয়া। ওকে, সো তুমি অনলাইনে আমাদের এখানে প্রিপারেশন নিয়েছো, সেক্ষেত্রে এটুকু মনে হতে পারে যে এক্স্যাক্টলি আমি তো অনলাইনে প্রিপারেশন নিয়েছি, আমি অফলাইনে গিয়ে এক্সামটা দিচ্ছি, আমার কোনো মানে প্রিপারেশনে ঘাটতি রয়ে গেল কিনা, এরকম অনেক জল্পনা কল্পনা মনের মধ্যে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার ওই পরীক্ষা হলে থাকে। বিশেষ করে যেটা এই বছরে 4 তারিখে স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু তাদের মনে এই সংশয় বা এই শঙ্কাটা থাকবে। সো তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একটা স্টুডেন্ট যে 4 তারিখে 4ই মে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাবে,
সে কিভাবে 1 ঘন্টা মাথা ঠান্ডা রেখে তার যতটুকু সে প্রিপারেশন নিয়েছে তার সর্বোচ্চ প্রিপারেশনটা থেকে ম্যাক্সিমাম আউটপুট মানে মনে করে সর্বোচ্চ সংখ্যক দাগাইতে পারবে, এটার জন্য তোমার পরামর্শ কি থাকবে একজন সফলতা অর্জনকারী স্টুডেন্ট হিসাবে, নুরানি? এখন ওই 1 ঘন্টায় ভয় সবারই কাজ করে, আমারও করেছিল, মিথ্যা বলবো না। আমারও খুব ভয় কাজ করেছিল। এবং আমাদের তো পরীক্ষার হলে ঢুকতে হয় আধা ঘন্টা আগে। আমি বসে বসে চিন্তা করছিলাম যে এতদিন পড়লাম, এরপর যদি আমার চান্স না হয় তখন আমার কি হবে। তারপর আমি আমার কনফিডেন্স লেভেল আমি ওইটুকু ঠিক রাখতাম যে না, পরবর্তীতে আমি যাতে নিজেকে এতটুকু মাইন্ড সেট আপ করে নিতে পারি যে না, আমি এতদিন পড়েছি, যতটুকু পড়েছি এনাফ, আলহামদুলিল্লাহ আমি সঠিক প্রিপারেশন নিয়েছি, অবশ্যই আমার ভালো কিছু হবে। তো এতটুকু কনফিডেন্স লেভেল নিজের মধ্যে রাখতে হবে। শেষ সময় ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স মিস হয় এই কনফিডেন্স লেভেল ঘাটতি হওয়ার কারণে। দেখা যাবে 70 to 80% স্টুডেন্ট এজন্যই চান্স মিস হবে, যে কনফিডেন্স লেভেল থাকবে না, এতদিন পড়লাম কি হবে, আমার চান্স না হলে কি হবে। তো এই চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না। তুমি জাস্ট এক্সাম হলে বসবে এবং তোমার এতটুকু মাইন্ডসেটটা রাখতে হবে যে আমি এতদিন পড়েছি, যতটুকু পড়েছি আমার চেষ্টাটুকু দিয়েছি, এখন এই 1 ঘন্টা আমাকে প্রমাণ করার মতন যোগ্যতা তৈরি করতে হবে। আমি টেনশন করলাম, নার্ভাস হয়ে গেলাম, প্রশ্ন ভুল করলাম, অনেকে এরকম করে যে প্রশ্ন ভুল, মানে নার্ভাস হওয়ার কারণে প্রশ্ন ভুল দাগিয়ে দিয়েছে, যে 1 থেকে 4 পর্যন্ত পারলাম, পরবর্তীতে 5 নাম্বারটা পারলাম না, ওইটা স্কিপ করে যখন 6 নম্বরে যাচ্ছে টেনশন কাজ করছে, নার্ভাস হচ্ছে, দেখা যাচ্ছে 6 নম্বরের উত্তর 5 নম্বরে দাগিয়ে দিয়ে আসছে। তো এরকম করলে হবে না, দেখা যাবে তোমার জানা অনেক প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে, তুমি ভয় পাও যদি তোমার কনফিডেন্স লেভেল ঘাটতি হয়। তো এটা করা যাবে না, নিজেকে সর্বোচ্চ মোটিভেটেড রাখতে হবে ওই 1 ঘন্টা। ওকে, থ্যাংক ইউ সো মাচ নুরানি। আর আই থিঙ্ক তুমি খুব সুন্দর করে প্রত্যেকের জিনিস বুঝিয়ে বলছো। আমি স্টুডেন্টের কিছু কমেন্ট এসেছে, সে এক্স্যাক্টলি হচ্ছে পরীক্ষার হলে কতক্ষণ আগে গিয়ে উপস্থিত হবে। জুনাইদ ইসলাম তালহা প্রশ্ন করেছে, ভাইয়া এক্সামের কতক্ষণ আগে যাব? কতক্ষণ আগে যাবে, একদিন আগে না 2 দিন আগে গিয়ে বসে থাকবে বলো নুরানি? যেহেতু রাস্তায় জ্যামের একটা প্রশ্ন থাকে, তো অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। মানে আমি যাতে ঠিক টাইম মতন এক্সাম হলে গিয়ে পৌঁছাতে পারি, ওইটারও কিন্তু একটা জিনিস ম্যাটার করে যে আমি ঠিক মতো পৌঁছাতে পারলাম কিনা। তো ওইরকম যথেষ্ট সময় হাতে নিয়ে বের হবে। আর নিয়ম থাকে হচ্ছে যে আমাদের আধা ঘন্টা আগেই হলে ঢুকিয়ে দেওয়া হয়, তো ওই রকম প্রস্তুতি হাতে নিয়ে যেতে হবে। ভেরি গুড, যে হচ্ছে আধা ঘন্টা আগে যদি হচ্ছে স্টুডেন্টরা নর্মালি ওখানে উপস্থিত থাকতে পারে তাইলে হয়। তবে এই জন্য বাংলাদেশের পরিস্থিতি যেহেতু হচ্ছে অত ভালো না রাস্তাঘাটের, এই জন্য অবশ্যই হচ্ছে সে এটুক চিন্তা করতে হবে আমি যেভাবেই হোক 1 ঘন্টা আগে আমি উপস্থিত থাকবো। সো রওনা যদি সে মিনিমাম হচ্ছে 2 থেকে 3 ঘন্টা আগে দেয় তাহলে আরামসে সে 1 ঘন্টা আগে উপস্থিত থাকতে পারবে তার গন্তব্য অনুযায়ী। এখন তার বাড়ি যদি রংপুর হয়, পরীক্ষার কেন্দ্র যদি হচ্ছে ঢাকা হয়, তাহলে তো 1 ঘন্টায় সে ঢাকায় আসতে পারবে না, এই জন্য তার ব্যক্তিগত বিমান লাগবে। সো এই ক্ষেত্রে বাস্তবিক তোমার পরিস্থিতি হিসাব করে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। সেকেন্ডলি একজন প্রশ্ন করেছে, আপু কত নাম্বার পেলে চান্স পাবো? নুরানি, কত এটার পেলে আসলে চান্স পাবে? নির্দিষ্ট কোনো প্যারামিটার হয় না যে কত নাম্বার পেলে আমি চান্স পাবো। দেখা যাবে যে কোনো ইয়ার প্রশ্ন খুব সহজ হয়, তো প্রশ্ন খুব সহজ যখন হয় তখন কাটমার্ক স্বাভাবিকভাবেই একটু বেড়ে যায়। দেখা যায় যে 70 বা 75% পেলেও তোমার চান্স হচ্ছে না যখন প্রশ্ন সহজ হবে, আর প্রশ্ন কঠিন হলে দেখা যাবে যে 65 পেলেই চান্স হয়ে যায়। তো এটা নির্ভর করে প্রশ্নটা আর নিজের প্রস্তুতির উপরও একটা ম্যাটার করে যে আমি 80% পেলাম, 85% পেলাম, তারপর আমার কোনো জায়গায় চান্স হলো না। অনেকে আবার চয়েস লিস্টেও ভুল করে। দেখা যায় যে 12-13টা কলেজ তো আমাদের, তো অনেকে আছে যে 7টা দিল, 8টা দিল, বা 3টা দিল, 4টা দিল, যে ঢাকার মধ্যে পড়বো, ঢাকার কলেজগুলো দিব, বাকিগুলো আর দিব না, এরকম করে। তো চয়েস লিস্টের কারণেও কিন্তু অনেকের চান্স মিস হয়। আর এখন যেহেতু জেলা কোটা নেই, তাই স্বাভাবিকভাবে এটা হবে যে তোমাকে নিজের যোগ্যতায় চান্স পেতে হবে, আর অবশ্যই একটু বেশি কাটমার্ক লাগবে যেহেতু এবার থার্ড টাইমও আছে। ভেরি গুড, খুব সুন্দর করে নুরানি বলেছে যে হচ্ছে এবার কিন্তু নাম্বার বেশি পাইতে হবে, রাইট? এবার নাম্বার বেশি না পাইলে কিন্তু চান্স পাওয়া টাফ হয়ে যাবে। আর নর্মালি পরীক্ষার আগের দিন কি পড়ালেখা করতে হবে নাকি পড়াশোনা একদমই ছেড়ে দিয়ে ঘুমাইতে হবে? পরীক্ষার আগের দিন কি করা প্রয়োজন? নুরানি, তুমি কি করছো তোমার সময়ে? পরীক্ষার আগের দিন দেখা যায় যে দুই ধরনের স্টুডেন্ট থাকে। এক হচ্ছে যে মানে বই খাতা সবকিছু বসে আছে,
6টা সাবজেক্ট 7টা সাবজেক্ট সবগুলো বই সামনে নিয়ে খুলে আছে, কিন্তু কোনোটাই পড়া হচ্ছে না। আর টেনশনে তারপর দেখা যায় যে মাথা ডিপ্রেশন, হতাশা, আমি একটু ঘুমাই, পরে পড়তে বসবো। এরকম করলে হবে না। এখন আমি যেটা বলেছিলাম যে তোমাদের সাবজেক্ট ফাইনালের সময় বা মডেল টেস্টের সময় তোমাদের উইকনেস গুলো মার্ক করতে হবে, এবং অবশ্যই এটা খাতায় নোট ডাউন করতে হবে, যাতে পরবর্তীতে এই যে পরীক্ষার আগের দিন যে শেষ মুহূর্তটা দেখে যাওয়া, যে আমি জাস্ট একবার চোখ বুলিয়ে গেলাম যে কোন কোন টপিক গুলোতে আমার সমস্যা ছিল বা কোন টপিক গুলো আমার আরো একবার দেখতে হবে এরকম মনে হচ্ছে। তো এই টপিক গুলো তুমি খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে, যাতে আগের দিন তোমাকে ঝামেলায় পোহাতে না হয়। তোমার নোট বা যেগুলো আছে মানে ওই খাতাটা বের করে টপিক গুলো জাস্ট দেখে যাবে যে আমার এই এই গুলো সমস্যা, এগুলো করতে হবে, এগুলো জাস্ট শেষ সময় একবার একটু রিভিশন দিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুরানি, তুমি কোন সাবজেক্ট আগে দাগানো শুরু করছিলা, মানে প্রশ্ন পাওয়ার পরে তুমি কোন সাবজেক্টটা আগে দাগাইলা আর কোন সাবজেক্টটা পরে না মানে দাগিয়েছো, মানে এমসিকিউ গুলো কোনটায় তুমি কনফিডেন্স বেশি পেয়েছো, বা তোমার কি মনে হয় কোনটা আগে দাগানো উচিত স্টুডেন্টদের 100টা এমসিকিউ এর মধ্যে? নর্মালি দেখা যায় যে আমরা এক দেখায় যে প্রশ্নগুলো পারি আমাদের প্রথমে একদম সেগুলোই দাগানো উচিত। কোনো কনফিউজড বা কোনো ম্যাথ, আমি তো ম্যাথ প্রথমে দাগাইনি, কারণ ম্যাথের জন্য আমার ম্যাথে এমনিতেই একটু ভয় ছিল। তো ম্যাথ আমি শেষে দাগাবো এরকম চিন্তা করে ম্যাথের 10 নাম্বার রেখে দিয়েছিলাম। ফার্স্টে বাংলা থেকে দাগানো শুরু করি, যেহেতু বাংলা একদম মুখস্থ জিনিস, ওইটা থেকে দাগানো শুরু করি, তারপর জিকে, তারপর ইংলিশ, এরপর সর্বশেষ 15 থেকে 20 মিনিটের মতন সময় আমার হাতে ছিল ম্যাথ দাগানোর জন্য। তো এরকম ভাবে এক দেখায় আমি যেগুলো পারবো, ফার্স্ট 40 মিনিট বা 30 মিনিট যে সময়ই লাগুক এর মধ্যে আমাকে একদম মুখস্থ জিনিসগুলো দাগাতে হবে। কোনো চিন্তা ভাবনা করার সময় কিন্তু প্রথমে দেখা যাবে চিন্তা ভাবনা করে আমি দিলাম, শেষে আমি আর পারা প্রশ্নগুলো সময় পেলাম না। এরকম করলে হবে না, একদম যে প্রশ্নগুলো পারো সেগুলোকেই প্রথমে দাগাবে, তারপর একটু চিন্তা ভাবনা করাবি, তারপর হচ্ছে ম্যাথ গুলো। এভাবেই দাগানো উচিত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে একদম ক্লিয়ারলি কিন্তু তোমাদের নুরানি আপু তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। তোমাদের যে প্রশ্নগুলো করছো আমি সেগুলো পাচ্ছি, এবং আমি সেগুলো গুছিয়ে তোমাদের আপুকে প্রশ্ন করছি। তোমাদের যার যে প্রশ্ন আছে অবশ্যই করবা, আমরা উত্তর দেওয়ার ট্রাই করবো। সো নুরানি, এক্স্যাক্টলি বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী আমাদের বি ব্রেনারের পরিবারের সাথে প্রিপারেশন নেয়। তুমি ওদের স্টুডেন্ট অ্যাডভাইজার হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছো। ওদের যে কোনো সমস্যায় তোমাদেরকে নক করে, তুমি আছো, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে সানজিদা মিম আছে, ঢাকা নার্সিং কলেজে সোহেল রানা আছে, এবং তোমাদের ফারিয়া আপু আছে। সব একদম আমাদের টপ আয়োজন স্টুডেন্টের জন্য। তো শেষ সময় স্টুডেন্টরা কি মানে মডেল টেস্ট গুলো আমাদের দিবে, নাকি হচ্ছে মডেল টেস্ট দিলে তো অনেকে নাম্বার কম পায়, এই জন্য আত্মবিশ্বাস কমে যায়, এই জন্য মডেল টেস্ট না দিয়ে শুধু বই পড়বে? কোনটা করবে? শুরুতেই বলেছি যে বই পড়ার সময় এখন নেই, তো বই টোটালি বাদ। দেখা যাবে যে বই পড়তে গেলে আরো ডিপ্রেশন লাগবে, আরো হতাশা লাগবে, কিছু পারি না, কোনো কিছু মনে নেই, বই বাদ। এখন মডেল টেস্ট মানে এই শেষ সময়ে মডেল টেস্ট গুলোই সবচেয়ে বেশি কাজে লাগবে, কারণ আমাদের ব্রেনারের মডেল টেস্ট গুলো খুবই গুছানো, খুবই সাজিয়ে তৈরি করা হয়েছে। আর আমরা যারা অ্যাডভাইজার টিম আছি, আমাদের টিচার্স টিম যারা রয়েছে, তারা খুবই কষ্ট এবং খুবই যত্ন সহকারে আমাদের কোর্স ম্যাটেরিয়ালস গুলো সাজায়। তো স্টুডেন্টদের জন্য এতটুকুই এনাফ শেষ সময় রিভিশন দেওয়ার জন্য, কারণ এখন বই পড়ার যেহেতু সময় নেই, তো আমাদের শেষ সময় একটা গুছানো প্রস্তুতি প্রয়োজন। গুছানো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যে লেকচার পিডিএফ গুলো আছে বা আমাদের যে মডেল টেস্ট গুলো আছে, সাবজেক্ট ফাইনাল গুলো আছে, এগুলো করলেই enough। মানে এগুলো যদি কেউ 100% প্রিপারেশন নিয়ে পড়তে পারে, পরীক্ষাগুলো দিতে পারে, আমার মনে হয় এগুলোই এনাফ। আর আমাদের মানে বাংলাদেশের সবচেয়ে বেশি নার্সিং প্রিপারেশন নেয় হচ্ছে আমাদের বি ব্রেনারের সাথে। তো আমার মনে হয় যে এখানে পরীক্ষা দিলে বা এই ক্লাস লেকচার গুলো ফলো করলেই নিজের প্রস্তুতিটুকু যাচাই হবে, প্লাস আমার অবস্থান কোথায় পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে এটাও বুঝতে পারবে স্টুডেন্টরা যে আমি কোন অবস্থানে আছি বা আমার প্রিপারেশনটা আসলে কতটুকু পর্যায়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ নুরানি। আচ্ছা, একজন রুমি ইসলাম কমেন্ট করেছে, আপু তুমি তো বি ব্রেনারে কোচিং করছো গত বছর, এখান থেকে মডেল টেস্ট গুলা থেকে থেকে তুমি কমন পাইছিলা? মানে কোনো লাভ হয়েছে বি ব্রেনারে কোচিং করে, কোনো লাভ হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি অনেক কিছু কমন পাওয়া যায়। যেমন আমি ডিরেক্টলি অনেক কিছু কমন পেয়েছি, আর ইনডিরেক্টলি তো অনেক কিছু কমন পেয়েছি। তো বলা যায় 70 to 80%, হ্যাঁ 70 to 80% কমন পাওয়া যায় ইনডিরেক্টলি। কারণ আমি যেহেতু প্রশ্ন ব্যাংক যখন পড়েছি বা বিব্রেনারে যখন আমি প্রস্তুতি নিয়েছি, টপিক সহ আইডেন্টিফাই করে আমি পড়তাম, দেখা যেত কোন প্রশ্নগুলো আমার ভুল হয়েছে। একটা প্রশ্ন ভুল হয়ে গেলে ওই টপিকটা
খুঁজে নিয়ে আমি ওই টপিক সহকারে পড়ে ফেলতাম। তো এরকম টপিক আইডেন্টিফাই করে পড়তে পারলে ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে গেলে আমার মনে হয় যে অনেক কিছুই কমন পাওয়া যায়, ইনডিরেক্টলি হলেও কমন পাওয়া যায়। গুড। সো তোমরা এক্স্যাক্টলি হচ্ছে তোমাদের নুরানি আপুর কাছ থেকে একদম অনেস্ট অপিনিয়ন, অনেস্ট রিভিউ পেয়েছো। একটা বিষয়, তোমরা যেহেতু লাইভে আছো, অসংখ্য শত শত স্টুডেন্ট লাইভে আছো, কমন ব্যাপারটা কি দেখো। আমরা বি ব্রেইনার, আমরা কিন্তু বাংলাদেশের অন্যান্য ট্রেডিশনাল প্ল্যাটফর্ম বা ট্রেডিশনাল কোচিং এর মতো না। আমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। আমরা স্ট্যান্ডার্ড মেনটেনটা এমন ভাবে করার ট্রাই করি, আমরা স্টুডেন্টকে এইটুকু আমি বলতে পারি, আমাদের এখানে কোর্সে যা পড়ানো হয়েছে সেখান থেকে 100% কমন আসবে। কিভাবে কমন আসবে? ধরো একটা স্টুডেন্ট, ধরো আমাদের ফুল কোর্সে ভর্তি হইলো, সে প্রথম দিনে আমাদের পুরো ক্লাস হইলো, ওইখানে পুরো লেকচারে প্রায় 2 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট ধরে ভাইয়া পড়াইলো। ওই 1 ঘন্টা 30 মিনিট ধরে পড়া, ওই পড়ার উপরে পিডিএফ নোট, তার উপরে এক্সাম, এরকম ভাবে যদি কেউ 9 মাস 7 মাস ধরে আমাদের এখানে ক্লাস করে, তাহলে ওই বইয়ের কিন্তু কোনো আনাচে কানাচে গুরুত্বপূর্ণ কিছু মিসিং নাই। ওই জায়গা থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কমন পড়বে। তার মানে পরীক্ষায় যেটা আসবে তার সবকিছু অলরেডি আমরা পড়াইয়া দিছি। এখন ধরো হচ্ছে আমাদের এখানে হচ্ছে মিস্টার হিরো আলম আমাদের নার্সিং কোর্সে বি ব্রেনারে ভর্তি হইলো, কিন্তু ভর্তি হওয়ার পরে সে কি করলো, আমি তো বি ব্রেনারে ভর্তি হয়েছি, এবার আমি হচ্ছে ঘুমায়া থাকবো। তো ওই ওই হিরো আলমকে জীবনে চান্স পাবে না। কিন্তু আমরা ঠিকই কিন্তু কমন উপযোগী সবকিছু পড়াই ফেলছি, এমন কোনো কিছু বাকি নাই, এমন কোনো কিছু বাদ নাই, মেইন বইয়ের মধ্যে আছে গুরুত্বপূর্ণ আমরা পড়াই নাই, সবই পড়ানো শেষ। চান্দু তুমি পড়ো নাই, তুমি চান্স পাও নাই, তোমার কমন পাও নাই। তার মানে তুমি যদি আমাদের সবকিছু ভালো করে পড়ে ফেলতে পারো, তোমার সব কমন পড়বে, তুমি চান্স পাবা। সহজ হিসাব। আই থিঙ্ক কমন নিয়ে তোমার কনফিউশনটা দূর হয়েছে। যে কমন বলতে কি বোঝায়, আমরা যা যা পড়াইছি তার মধ্যে থেকেই আসবে। তুমি যদি না পড়ে থাকো তাহলে এটা তোমার লস। ব্যাপারটা কি বুঝতে পারছো? হ্যাঁ, জায়েদ খানও ভর্তি হইতে পারে। সো জায়েদ খান ভর্তি আমার মনে হয় ডিগবাজি দিয়ে পড়লে হবে না, তোমাদের কিন্তু একদম ধারাবাহিকতা মেনটেন করে পড়তে হবে। জায়েদ খান ডিগবাজি দিয়ে চলাচল করে, তো তুমি যদি ডিগবাজি ডিগবাজি দিয়ে পড়ো, যে আজকে একটা এক্সাম দিলাম 3 দিন ঘুরে না, মানে পড়াশোনা না করে ডিগবাজি দিয়ে 4 নাম্বার দিন আবার এক্সাম দিলাম, তাইলে হবে না। তোমাকে ডেফিনেটলি রেগুলার তোমাকে হচ্ছে এক্সাম এবং ক্লাসগুলো করতে হবে। এখন তো আর ক্লাসের সময় শেষ, আগে যে ক্লাসগুলো করছো সেগুলো যে নোটগুলো করছিলা, নোটগুলো ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, সো এখানে তোমাদের প্রশ্নগুলো করো। আমির হোসেন মোল্লা, আচ্ছা একজন এস এ খান লিখছে, প্যানিক মোমেন্ট কিভাবে কন্ট্রোল করবো নুরানি? প্যানিক হয়ে যায় প্রশ্ন দেখলে, যে কি প্রশ্ন আসছে না আসছে, প্যানিক হয়ে যায় মানে ভয় পাইয়া যায়, কি করবে বলো তো? হ্যাঁ, অনেকে এরকম হতে পারে যে প্রশ্ন দেখলাম, তারপর আমার মাথা পুরো ফাঁকা, যে আমি কোনো কিছু মনে করতে পারছি না যে এই প্রশ্নের উত্তর কিভাবে হবে বা ওই প্রশ্নের উত্তর আমি কিভাবে দাগাবো। তো এই সময়টা, আচ্ছা আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। যখন আমি শেষ 10 থেকে 15 মিনিট, না 15 থেকে 20 মিনিট সময় রেখেছিলাম ম্যাথের জন্য। তো ওই টাইমে পরীক্ষার হল প্রদর্শক যিনি ছিলেন, উনি এসে বলতেছে কি যে 10 মিনিট সময় বাকি আছে। এখন আমি তো হাতে সময় নিয়ে রেখেছি 20 মিনিট। তো 10 মিনিট যখন বলছে তখন আমি খুব প্যানিক হয়ে গেছি। তারপর হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ পড়লো, তো আমি বললাম যে এখন তো 15 থেকে 20 মিনিট সময় বাকি আছে, তো আমি দাগাতে পারবো। তারপর একটা লম্বা নিঃশ্বাস নিলাম, তারপর দেখলাম যে আমার ম্যাথ সবকিছু কমন করেছে। এরপর দাগিয়ে দিয়ে চলে আসলাম যে প্যানিক হওয়া যাবে না। একটা কথা বলে রাখি যে প্যানিক হওয়া যাবে না, কারণ পরীক্ষার মধ্যে প্যানিক হয়ে যাওয়াটা তোমার সবচেয়ে বড় অভিশাপ। দেখা যাবে যে তুমি খুব টপ নার্সিং এ চান্স পাওয়ার যোগ্য, বাট তুমি প্যানিক হয়ে গেলে হয়তো তোমার চান্সটাই মিস হয়ে গেল। তো এরকম করা যাবে না। যখনই মনে হবে যে আমার প্যানিক, মানে আমার ভয় হয়ে যাচ্ছে বা আমি টেনশনে পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে কি করব বা কি না করব বুঝতে পারছি না, তো তখন নিজেকে এতটুকু সাহস দিতে হবে যে আমি যতটুকু পড়ে এসেছি আলহামদুলিল্লাহ আমার প্রিপারেশন অনেক ভালো। আমি যদি প্যানিকড হয়ে যাই আমার চান্স মিস হয়ে যাবে, তো দরকার কি প্যানিকড হওয়ার। তো ওইভাবে রিল্যাক্স থাকো। পরীক্ষার হলে রিল্যাক্স থাকাটা সবচেয়ে বড় কঠিন জিনিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তাই এটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করার প্রিপারেশন নিয়ে যেতে হবে। প্যানিকড হওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ নুরানি। সো তুমি গতবার চান্স পাওয়ার জন্য যেভাবে পরীক্ষার হলে স্ট্র্যাটেজিগুলো ফলো করেছো, সেগুলো স্টুডেন্টকে এতক্ষণ বলছিলা। অলরেডি অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে এক এক করে যুক্ত হচ্ছে, কারণ বাংলাদেশি স্টুডেন্টরা নার্সিং এর জন্য সবচেয়ে বেশি ভরসা করে বি ব্রেনার, যে বি ব্রেনার কোন ইনফরমেশনটা দিল সেটা সঠিক, বি ব্রেনার কোন অ্যানাউন্সমেন্টটা দিল এটা সঠিক, বি ব্রেনার যা পড়ালো এটা সঠিক।
তো সবাই আমাদের উপর ভরসা করে, সো আমাদের কিন্তু একটা নৈতিকভাবে দায়বদ্ধতা কাজ করে। তো এই জন্য কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের জন্য আমাদের এই ওএমআর শিটটা দিয়েছি। সো একটু এবার নুরানি আমাদেরকে বলো, স্টুডেন্টকে বলো ওএমআর শিট পূরণ করার জন্য কেমন কলম ইউজ করতে হবে বা কি কি স্ট্র্যাটেজি গুলো ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। মানে দুই তিনটা যদি ঘর পূরণ করে ফেলে বা যদি ভুল করে তখন কি করবে না করবে, ঘড়ি কোনটা ইউজ করবে, এক্সাম হলে কি ঘড়ি থাকে কিনা, স্যাররা কি অতি গরিব থাকে কিনা যে স্যারের হাতে ঘড়ি নাই, বা রুম রুম কি হচ্ছে, রুমে কি কোনো ঘড়ি থাকে কি থাকে না, এগুলো একটু ব্যাপার স্যাপার নিয়ে একটু আলোচনা করো। আচ্ছা, প্রথমে বলি যে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে। পরীক্ষার হলে নিতে হবে তোমার বিএনএমসি অ্যাডমিট কার্ড যেটা দিবে সেটা, আর তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড, যে কোনো একটা নিয়ে যেতে হলেই হয়। আর সাধারণ কলম, কোনো নীলকালি কলম না, কোনো জেল পেন না, পেন্সিল না। অনেকে আবার এটা করে যে পেন্সিল ইউজ করে, যে আমি পেন্সিল দিয়ে রাফ করলাম বা পেন্সিল দিয়ে প্রথমে দাগালাম তারপর মুছে আবার ওইটাকে কলম দিয়ে ফিল আপ করলাম। এই কাজটা কখনোই করা যাবে না, কারণ তোমার পরীক্ষার হলে সময় থাকবেই 1 ঘন্টা, মানে পার প্রশ্ন তুমি কয়েক সেকেন্ড মাত্র টাইম পাচ্ছ। তো তখন তোমার অতটা সময় নেই যে পেন্সিল দিয়ে দাগাবে তারপর ওইটাকে মুছে আবার কলম দিয়ে ফিল আপ করবে, অত সময় তুমি পাবে না। আর আহ দাগানোর ক্ষেত্রে অনেকে দেখা যায় যে 1 থেকে 10 পর্যন্ত পারলাম, পরে 11 পারলাম না, 12 পারলাম না, স্কিপ করে 13তে যেতে হয়। অনেকে কি করে যে 13 প্রশ্ন তারপর 12তে বা 11তে দাগিয়ে ফেলছে, এটা কিন্তু করা যাবে না। তুমি খুব কেয়ারফুলি, মানে প্রশ্ন যখন দাগাবে তোমাকে মাথায় অতটুকু সেট আপ করতে হবে যে আমাকে খুব সতর্ক থাকতে হবে, খুব 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 সতর্ক থাকতে হবে যে আমার জানা প্রশ্ন যেন কোনোটা ভুল না হয়। আর অনেকে আরেকটা কাজ করে যে রাফ করার সময় পেন্সিল দিয়ে রাফ করে। পেন্সিল দিয়ে রাফ করার কোনো দরকার নেই, প্রশ্নের খালি জায়গায় তুমি কলম দিয়ে রাফ করতে পারবে, কারণ পেন্সিল চেঞ্জ করবে, কলম নিবে, আবার পেন্সিল তুলবে, এরকম সময় কিন্তু তুমি পাবে না। তোমার সময়গুলোকে খুব কেয়ারফুলি কাজে লাগাতে হবে। আর নীল কালি, পেন্সিল এগুলো তো লাগানো যাবেই না, ছোঁয়াও যাবে না, নিয়ে যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণ কলমগুলোই নিয়ে যাবে, কি দরকার তোমার জেল পেন, পেন্সিল, এত বিলাসিতা করার টাইম তো তোমার এখানে নেই। থ্যাংক ইউ সো মাচ নুরানি। আমাদের গত বছর একটা স্টুডেন্ট, আমাদের এই বছর খুব ভালো একটা স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্ট, ও গত 7-8 মাস ধরে আমাদের এখানে পড়াশোনা করছে, তাসনিম মুস্তারি। ও একটা কথা বললো যে ভাইয়া গতবার এভাবে সিরিয়াল ভুল করার কারণে 7 থেকে 10টা ভুল হয়ে গেছে। একটা সিরিয়াল ভুল মানে কিন্তু তুমি যদি খেয়াল না করো তাহলে পরবর্তী 7-8টা কিন্তু একদম মানে পারা জিনিস ভুল হয়ে যায়। এই জন্য দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্ট চান্স মিস করে। সো আমি আশা করবো এবছর আমাদের বি ব্রেনের কোনো স্টুডেন্ট এই ভুলটা করবে না। বি ব্রেনারে তোমরা বেস্ট সার্ভিসটা পাইছো, বেস্ট ভাবে প্রিপারেশন নিছো, কিন্তু নিজের পরীক্ষা হলে একটু পরিমাণ অসতর্কতার কারণে যদি তুমি চান্সটা মিস করো, দেখো তুমি চান্স না পাইলে তোমার যেমন লস আমাদেরও লস, আমরাও একটা পটেনশিয়াল স্টুডেন্টের আমাদের পার্সেন্টেজ কমলো, চান্স পাওয়ার পার্সেন্টেজটা কমলো। আমরা চাই তুমি চান্স পেয়ে যাও। তুমি চান্স পাইলে এটা তোমার জন্য যেমন গর্বের, তোমার বাবা মার জন্য গর্বের, আমাদের জন্য একটা প্রাউডের বিষয়। সিম্পল বিষয় ভাই, তুমি বা চান্স পাইলে আমরা এটা পরবর্তীতে মার্কেটিং করতে পারবো। তুমি চান্স পাইলে তোমার খবরটা জানাবা যে ভাই আলহামদুলিল্লাহ চান্স পাইছি, এটা আমার ছবি, আমার আপনাদের বইতে আমার ছবিটা দিয়েন। এই যে একটা আনন্দের বিষয়, গতবার তো এই আনন্দটা আমাদের ক্ষেত্রে কাজ করছে যে নুরানি তোমরা যারা চান্স পাইছো পোলাপাইন গণহারে ছবি দেওয়া শুরু করছে, ভাই আমার এই ছবিটা দেন, ভাই আমার এই ছবিটা আমাকে সুন্দর লাগে। এই যে একটা উৎসব মুখর পরিবেশ রেজাল্ট দেওয়ার পরে, কিন্তু ঠিক অনেক যোগ্য স্টুডেন্টও কিন্তু দেখা যায় ওই সময়টাতে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে দেখা যায় সে আসলে হয়তো বা ডিজার্ভ করছিল চান্স পাওয়াটা, কিন্তু আনফর্চুনেটলি পরীক্ষার 1 ঘন্টার মধ্যে ওই একটা ভুল, মানে একটা সিরিয়াল ভুল হওয়ার কারণে পরের গুলো সে খেয়াল করে নাই, পরের গুলো ওই হিসাবে ভুল দাগায় গেছে। তো এই জন্য অবশ্যই আমি বলবো এই ভুলটা অবশ্যই করবা না। এই ভুল করতে গেলে কিন্তু অনেক লস হয়ে যাবে। আর অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবা। বেশিরভাগ সেন্টারে কিন্তু হচ্ছে ঘড়ি থাকে, ঘড়ি না থাকলে স্যারদের বলবা স্যার ঘড়িটা আমি নিজের ব্যক্তিগত ঘড়ি আনি নাই, তো আপনাদের ঘড়িটা টাইম ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিক আছে কিনা স্যার একটু শিওর করেন। তো স্যারদেরকে রিকোয়েস্ট করলে স্যাররা কিন্তু অবশ্যই শুনবে। কারো যদি ও এমআরটা ছেঁড়া থাকে তাহলে অবশ্যই হাত উঠে বলবা স্যার আমার ও এমআরটা ছেঁড়া আছে, কাইন্ডলি চেঞ্জ করে দেন। এবং এটা খুব তুমি ফর্ম পূরণের আগে চেক করে নিবা, তুমি যখনই হচ্ছে ও এমআরটা পাবা ওটার মধ্যে কিন্তু তুমি হচ্ছে ওটার মধ্যে কিন্তু অ্যান্সার শিট, ওটার মধ্যেই প্রশ্ন, ওটার মধ্যেই তোমার ওএমআর তোমার থাকে। সো কোনো যদি ওএমআর এর ছেঁড়া ফাটা থাকে অবশ্যই তুমি চেঞ্জ করে নিবা, দাঁড়ায় স্যারদেরকে বলে রিকোয়েস্ট করে নিবা, এটা অবশ্যই তুমি করবা। ঠিক আছে, এটি মেনটেন করার ট্রাই করবা। শুনুন রানী, তুমি কত পাইছিলা গতবার? তুমি সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য তুমি কত পাইছিলা বলো তো? তোমার কত পাওয়ার টার্গেট ছিল, পাইছো কত? টার্গেট রেখেছিলাম 85, কারণ আমার একটা টেন্ডেন্সি ছিল যে আমি ঢাকার মধ্যে থাকবো, আমার ঢাকার মধ্যে চান্স পাওয়া লাগবে। তো 77 পেয়েছিলাম। আহ সবগুলোই দাগিয়ে আসছিলাম তো। যেহেতু নেগেটিভ মার্কিং নেই, একটা কথা বলে রাখি, সবাই সবগুলোই দাগাবে। আর আমি 77 পেয়েছিলাম।
বাসায় এসে মানে মিলানোর পর দেখা গেছে যে আমার 80 to 81 এরকমের মতন, মানে আমি সিওরিটি ছিলাম যে 80 পাবো বা 81 পাবো। তারপর দেখলাম যে না, 77। এরপর আমার চান্স হয়েছিল শহীদ তাজউদ্দিনে, তারপর মাইগ্রেশন করে আমি শেরে বাংলায় আসছি। ওকে, তোমার মাইগ্রেশনের জন্য তুমি হচ্ছে শের বাংলাটা হচ্ছে প্রথম দিকে শের বাংলা রাখছিলা, তারপর পরে তাজউদ্দিন রাখছিলা। হ্যাঁ, আমার ফার্স্ট চয়েস ছিল ঢাকা নার্সিং, সেকেন্ড চয়েস শেরে বাংলা, তারপর থার্ড চয়েস ছিল শহীদ তাজউদ্দিন। আর তুমি চান্স পেয়েছিলা প্রথমে তাজউদ্দিনে, তারপরে মাইগ্রেশন উপর দিকে হয়ে তুমি শেরে বাংলা চলে আসছো। জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। আই থিঙ্ক এটা অনেকেই কনফিউশনে ছিল যে কিভাবে কি করবে না করবে, মাইগ্রেশনটা কিভাবে হয় অনেকে বুঝতে পারে না। মাইগ্রেশন উপর দিকে হয়, তুমি যেমন জীবনে সামনের দিকে উপর দিকে আগায় যাবা, তেমনি ভাবে কিন্তু হচ্ছে তোমার মাইগ্রেশনটা উপর দিকে হবে। আচ্ছা, এখন একজন বলছে আহসান হাবিব পলাশ। আমি আশা হাবিব পলাশ দেখলে আমি আহসান হাবিব পেয়ার এই নামটা মনে পড়ে। যাই হোক, বলছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দাগানোর জন্য কি আলাদা সময় দিবে নাকি ওই 1 ঘন্টার মধ্যে দাগাইতে হবে? বলো তো নুরানি। এটা হল, মানে হল টু হল ভেরি করে। অনেক হলে দেখা যায় যে টাইম দেয়, প্রথমে 5 থেকে 10 মিনিট টাইম দেয়, অনেক হলে দেয় না। কিন্তু মানে ওইরকম তোমাকে লাস্ট 10 মিনিট বা 15 মিনিট ওরকম হাতে নিয়ে, বা যতটুকুই সময়, 5 থেকে 10 মিনিট হাতে নিয়ে যেতে হবে যে এতটুকু সময় দিবে না, বা মানে এতটুকুই রাখতে হবে। এরপর দিলে সেটা তো প্লাস পয়েন্ট, আর না দিলে 5 মিনিটের মধ্যে অবশ্যই এটা দেখে ফিল আপ করতে হবে যে সময় দিল না, তাড়াহুড়ো করে ফিল আপ করলাম, এরকম কিন্তু হবে না। দেখা যাবে তুমি অনেক ভালো মার্ক পেয়েছো কিন্তু তোমার রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাক মতন ফিল আপ করো নাই, তখন কিন্তু চান্স হবে তো দূরের কথা, ফেল আসবে রেজাল্ট। তো টাইম দিক বা না দিক, আমার এই রোল, রেজিস্ট্রেশন এগুলো খুব সুন্দর করে সতর্কতার সাথে কেয়ারফুল থেকে ফিল আপ করতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা নুরানি, একজন আমাদের জিজ্ঞেস করছে, আফিয়া আক্তার সালমা, আপু বি ব্রেনার সাবজেক্ট ফাইনাল আর মডেল টেস্ট গুলোতে আপনি কেমন নাম্বার পেতেন আর কি, মানে গত বছর তুমি কেমন নাম্বার পেতে আমাদের পরীক্ষাগুলোতে, কেমন পার্সেন্টেজ হিসাবে বলো, ওরা তাহলে আইডিয়া করতে পারবে। এখন বললে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে। আমি জেনারেলি আমি 80 to 85% পেতাম সবসময়, মাঝে মাঝে 90%ও হতো। কিন্তু আহ, প্রশ্ন প্যাটার্ন আমাদের যেরকম, মানে আমি তো এখন অ্যাডভাইজার হিসেবে আছি, তো আমি বুঝতে পারি যে আমাদের যেরকম প্রশ্ন প্যাটার্ন করা হয়, তোমরা যদি এখানে 70 to 75%ও পেয়ে যাও, তাও তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন অনেক ভালো, কারণ মেইন এক্সামে এর চেয়েও সহজ প্রশ্ন করা হবে। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন বলছো। এখন তোমরা নুরানি আপু গতবার 80 85 পাইতো হচ্ছে তোমার আমাদের পরীক্ষাগুলোতে, আর মেন পরীক্ষা কত পাইছিলা নুরানি, ভুলে গেছি আমি। 77। মানে 77 পেয়েছো ইয়াতে এমসিকিউ তে? জি ভাইয়া। হম হম হম, 77 পেয়েছো, তার মানে তুমি চিন্তা করো নুরানি, আমাদের এখানে 85 90 এরকম পেতো, মেইন পরীক্ষায় 77 পেয়েছে। আচ্ছা, তার মানে এখন তোমরা এটুকু নুরানি বলছে, যেহেতু ও এখন অ্যাডভাইজার, ও এখন আমাদের কোশ্চেন ইভালুয়েশন বা কোশ্চেন চেকিং এর সাথে জড়িত, সো ও এখন কিন্তু জানে যে হচ্ছে কোশ্চেন, আমাদের কোশ্চেন গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ভাবে মেনটেন করা হয়। সো আমরা কিন্তু একটু কঠিন করার ট্রাই করি যাতে স্টুডেন্টরা একটু মানে প্রিপারেশন লেভেলটা হাই থাকে। এই জন্য আমাদের কোশ্চেনে যদি তুমি 70 পাও, তুমি আশা করতে পারো যে তুমি ইনশাল্লাহ খুব ভালো প্রিপারেশন তুমি নিচ্ছ, মানে খুব ভালো প্রিপারেশন তুমি নেওয়া হচ্ছে। আল্লাহ যদি তোমার চায় তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসতে পারে যদি আমাদের এখানে 70 পাও। কিন্তু আমাদের এখানে যদি তুমি ভাই 40 বা 30 পাও, তাইলে ভাই মানে মানে খবর আছে, মানে তাইলে আর শুধু শুধু মানে আমাদের দোষ দিয়ে লাভ নাই। তুমি এখানে তোমার প্রিপারেশনে বড় ঘাটতি আছে, সো তুমি বরং সেকেন্ড টাইম হিসেবে ট্রাই করো, বা হচ্ছে তুমি থার্ড টাইম হিসেবে ট্রাই করো। বাট যদি 30 40 পাও তাহলে ইটস নট এনাফ, ইটস নট এনাফ, এটা খুবই অর্নিং সাইন। আরেকটা বিষয় আমি একটু বলবো, সেটা হচ্ছে যে তোমার যাদের জিপিএ নর্মালি কম আছে তাদের তো ডেফিনেটলি নুরানি বেশি নাম্বার পাইতে হবে, তাই? জিপিএ যাদের কম আছে, জি ভাইয়া। জিপিএ বেশি, তাদেরকে বেশি নাম্বার পেতে হবে। সো নর্মালি এইটুকু একটু বলো যে তুমি নর্মালি কোন কলম ইউজ করছো, পোলাপান জিজ্ঞেস করে ভাই আপনি মানে আপু আপনি কোন কলম ইউজ করছেন, বা আপনি কোন ফাইল নিয়ে গেছেন, বা আপনি যাওয়ার সময় কোন ড্রেস পরে গেছেন, হ্যাঁ,
এগুলো অনেক প্রশ্ন পোলাপাইন করে, যদিও কিছু কিছু প্রশ্ন খুবই একদম সিলি টাইপের, এগুলো জিজ্ঞেস করার মতো না, তাও পোলাপান যেহেতু করে, লাইভ সেশন যেহেতু চলছে, বাকিরা যারা শুনতেছো পরবর্তীতে যে কেউ ডিসকাশন গ্রুপে করে তাহলে অবশ্যই জানিয়ে দিবা। এবার তুমি কেমন ড্রেস পরে যাওয়া যাবে, কান খোলা রেখে যাওয়া যাবে কিনা, কি কি নিয়ে যাইতে হবে, তারপরে হচ্ছে কলম কোনটা নিতে হবে, তারপরে হচ্ছে পেন্সিল নিয়ে যাওয়া যাবে কিনা, মার্কার পেন নেওয়া যাবে কিনা, রাবার ইরেজার নিয়ে যাওয়া যাবে কিনা, ঘড়ি নিয়ে যাওয়া যাবে কিনা, হ্যাঁ, এগুলো একটু আরেকবার একটু মনে করায় দাও। নিয়ে যেতে হবে খুব সিম্পল জিনিস, তোমার বিএনএমসি অ্যাডমিট কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড, যে কোনো একটা, সাধারণ কলম, কোনো জেল পেন না, কোনো পেন্সিল না, আমিও সাধারণ কলমই নিয়ে গেছিলাম, কোনো জেল পেন পেন্সিল নিয়ে যাই নাই। আর হচ্ছে যে আহ, আমি কোন কলম নিয়ে গেছি বা কোন ড্রেস পরে গেছি এটা ভাবলে তোমার চান্স হবে না, তোমাকে পড়ায় মনোযোগ দিতে হবে, পড়াশোনায় মনোযোগ দাও। যদি তোমার প্রিপারেশনে ঘাটতি থাকে, তোমাকে পানি পড়া বা ঝাড়ফুঁক দিয়ে দিলেও তোমার চান্স হবে না, তোমাকে নিজের যোগ্যতায় নিজের পড়াশোনা দিয়ে চান্স পেতে হবে। ঠিক আছে, নুরানি অবশ্যই বলছে তোমার চান্স পাইতে হলে তুমি নিজের যোগ্যতায় চান্স পাইতে হবে, বা আমার দোয়া থাকতে হবে এবং কপালে তোমার থাকতে হবে। আবার একজন জিজ্ঞেস করছে লিপস্টিক নিয়ে যাওয়া যাবে কিনা, নুরানি লিপস্টিক নিয়ে যাওয়া যাবে কিনা পরীক্ষা হলে, গরমের না, মধ্যে লিপস্টিক নেওয়ার কথা বলতেছে কেন পোলাপান, লিপস্টিক দিয়ে কি ওখান করবে থেকে বলো? নার্সিং এ চান্স পাওয়ার পরেও জিজ্ঞেস করে যে আমি ক্লাসে লিপস্টিক দিয়ে সেজেগুজে যেতে পারবো কিনা। হায় আল্লাহ, পোলাপানে কি প্রশ্ন! আরে ভাই, তুমি লিপস্টিক যত যত স্টিক আছে সব চান্স পাওয়ার পরে, মানে মানে পরীক্ষা দিয়ে আসার পরে যত স্টিক আছে সব স্টিক নিও। কিন্তু ভাই পরীক্ষার হলে লিপস্টিক দিয়ে যাওয়া এটা কোনো আদৌ কি গুরুত্বপূর্ণ বিষয়? এটা তো গুরুত্বপূর্ণ বিষয় না। তোমার তো মাথায় মেইন টার্গেট রাখতে হবে কিভাবে তুমি ম্যাক্সিমাম 100টা দাগাবা, এটাই হচ্ছে মেইন টার্গেট। লিপস্টিক কেন? আর কি প্রশ্ন আছে দেখি ওদের। হিজাব পরে কি অ্যালাউ করে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন। মুক্তা জান্নাত, হিজাব পরে কি অ্যালাউ করে কিনা, হিজাব পরে যাইতে পারবে কিনা নুরানি? হিজাব পরে যাওয়া যাবে, কিন্তু অনেক হলে দেখা যায় যে কান খুলতে বলে, মানে হিজাব খুলে কান দেখাইতে বলে। তো যদি বলে তো সেটা করতে হবে। অনেকে দেখা যায় যে হিজাব খুলবো না বা কান দেখাবো না, এরকম একটা টেন্ডেন্সি অনেকের থাকে। হ্যাঁ, হিজাব পরে যেতে পারো, কিন্তু যাতে তোমার কান দেখা যায় ওরকম ভাবে হিজাব পরে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, হিজাব পরে যাওয়া যাবে কিনা। যদি তোমার টিচার তোমাকে কান দেখাইতে বলে টিচারদের সাথে, তখন সেখানে কিন্তু মানে ঝগড়া লাগাই দিও না, যেহেতু মেয়ে মানুষ। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে আছে ঝগড়া লাগাই দেয়, "এই, আপনি আপনি আমাকে হিজাব খুলতে বলছেন, এত বড় সাহস আপনার!" প্লিজ এরকম ঝগড়া বাজায়ও না। সে জাস্ট দেখবে তোমার কান তো কানের জায়গায় আছে কিনা, ঠিক আছে? জাস্ট কানটা চেক করবে। সো এটা নিয়ে ঝগড়া না বাড়ায় স্যারকে দেখাও যে কান কানের জায়গায় আছে, তাইলে হবে কিন্তু। আচ্ছা, এখন একজন জিজ্ঞেস করছে যে হচ্ছে ও হয়তোবা মডেল টেস্ট এক্সামে 65 থেকে 70% নাম্বার পায়, ওর কি চান্স হবে কিনা? আচ্ছা দেখো, মডেল টেস্টে তুমি কত পাও এটা দিয়ে তো চান্সের উপর ডিপেন্ড করে না। আমরা যে প্রশ্নগুলো করছি এগুলোই কি নার্সিং ভর্তি পরীক্ষায় আসবে নাকি বউ? এমন তো আর না, কারণ তুমি তো এগুলো মুখস্থ করেই ফেলবা, রিভিশন দিয়েই ফেলবা। এটা এইটুকু ডিফাইন করতেছে তোমার প্রিপারেশনটা কতটুকু তুমি নিছো, সেইটা নির্ধারণ করতেছে এখন। সো তুমি আমাদের এখানে তুমি খুব ভালো পরীক্ষা দিয়ে চান্স মিস করতে পারো, আবার এখানে কম নাম্বার পাইও চান্স পাইয়া যেতে পারো, এমন অনেক রেকর্ড আছে। নুরানি, তোমাদের সাথে তো মানে এমন অনেক হয়েছে যে তোমাদের এখানে অনেক মানে মোটামুটি নাম্বার পাইতো, কিন্তু ও ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, এমন আছে না? জি ভাইয়া, জি ভাইয়া, আছে 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 অনেকে দেখা যেত যে খুব হাইয়েস্ট মার্ক পেতো, বা আমি এমনও দেখেছি যে অনেকে 100% মার্কও পেতো আমার সাথে, কিন্তু ওদের আনফরচুনেটলি চান্সটা হয় নাই। আমিও কিন্তু 60 to 70 পেতাম অনেক প্রশ্নে, মানে অনেক পরীক্ষায়, কারণ আমার জিকে তে একটু দুর্বলতা ছিল, ভালোই দুর্বলতা ছিল, আমি সাম্প্রতিক এবং আন্তর্জাতিক নিয়ে খুব প্যারা খাইতাম। তো দেখা যেত যে ওই পরীক্ষাগুলোতে আমার 70 to 75%-এর মতন আসতো। কিন্তু যারা 70 to 75% পাও তাদেরও কিন্তু সুযোগ আছে। তুমি দেখবে যে তুমি কোন প্রশ্নগুলো ভুল করছো, কোনগুলোর জন্য তোমার মার্ক কম আসছে, ওই টপিক গুলো তুমি আবার একটু রিভাইজ দাও, যাতে তোমার কোনো ল্যাকিংস না থাকে, যাতে তুমি একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারো। যত ভুল কমবে তত তোমার নাম্বার বাড়বে। তো ওইরকম ভাবে প্রিপারেশনটা নাও, দেখবে যে মার্ক আস্তে আস্তে বাড়ছে। ভেরি গুড। আচ্ছা নুরানি, তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা ধরো 4 তারিখে নার্সিং ভর্তি পরীক্ষা হলে এটা রেজাল্ট দিবে কবে আনুমানিক? আনুমানিক একটা বলো তো, কবে রেজাল্ট দিতে পারে? আমি তো পরীক্ষা দিয়েছিলাম, আমাদের 26 তারিখ পরীক্ষা হয়েছিল, 28 তারিখ রাতের বেলা আমাদের রেজাল্ট দিয়েছিল। তো ওই মানে একদিন বা দুই। 2 দিন 3 দিনে, সর্বোচ্চ 3 দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে, এই তো 3 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, এর বেশি দেরি হবে না, 2 বা 3 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে।
ঠিক আছে, আচ্ছা পানির বোতল নিয়ে যাওয়া যাবে? এখন তো অনেক গরম, তোমার হচ্ছে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে, পর্যাপ্ত পানি খাইতে হবে। সো এই জন্য পানির বোতল নিয়ে যাওয়া যাবে কিনা নুরানি? নিয়ে যাওয়া যাবে। অনেকের হচ্ছে প্যানিক অ্যাটাকের একটা বিষয় থাকে, ওদের জন্য হচ্ছে যে পানি খাওয়াটা, মানে যখনই দেখা যায় যে প্যানিক অ্যাটাক হচ্ছে, অনেকে একটু পানি খাওয়ার প্রয়োজন পড়তে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা পানির বোতল নিয়ে যেতে পারো। কিন্তু অনেকে আবার এমন করো না যে পানির বোতল নিয়ে গেলাম, কয়েক সেকেন্ড পর পর পানি খেলাম, ওরকম করলে কিন্তু ওদিকে তো পরীক্ষার সময় চলে যাবে, এরপর আর আবার তাকাতে পারবে না। ঘন ঘন পানি খেলে কিন্তু ঘন ঘন চাপ আসবে, তখন তোমার মানে এমসিকিউ দাগানো রেখে তোমার চাপ ক্লিয়ার করতে যাইতে হবে, তখন কিন্তু সময় নষ্ট হবে। এই ভুল অনেকেই করে, ইভেন অনেকের কিন্তু হচ্ছে 2 নাম্বার চাপে মানে এক্সাম শুরু হওয়ার আগে টেনশনে। সো অবশ্যই পেট ক্লিয়ার করে রাখবা, কারণ হচ্ছে তোমার পরীক্ষার আগে যদি তোমার 2 নাম্বার চাপে তাহলে কিন্তু ভাই অনেক সময় নষ্ট হয়ে যাবে। সো এবং বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু সব জায়গায় সব কেন্দ্রে কিন্তু পয় নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকে না। সো এটাও মাথায় রাখতে হবে, তোমার যে সেখানে টেনশনে পেট চাপ দিল তুমি সব টয়লেট পেয়ে যাবে এমনটাও কিন্তু না। তো এগুলো অবশ্যই আগে থেকে মাথায় রাখবা ব্যাপারগুলো। শোনো, আমরা স্টুডেন্টরা আমার মানে নিজের ছোট বোনের মতো বা নিজের মেয়ের মতো, ঠিক আছে? হয়তো আমি এত বুড়া হই নাই যে মেয়ের মতো বা বোনের মতো, ছোট বোনের মতো। সো তোমাদের এই ব্যাপারগুলো সিরিয়াস, অবশ্যই ওয়াশরুম করে যাবা। তোমার যা এটা মনে না হয় আইরে আফসোস করলাম আমি তো ওয়াশরুম করে আসলাম না, এখন তো চাপ দিল, এইরকম যাতে ভুল না হয়। অবশ্যই ওয়াশরুম করে আসবা, সেরে আসবা, পরে এসে আফসোস করা লাগবে না। ব্যাপারটা বুঝতে পারছো? সেকেন্ডলি হচ্ছে তোমার পুরো বাড়ির আত্মীয় স্বজন, খালা ফুপু মামা সবারই নিয়ে এক্সাম হলে যাওয়া দরকার নাই। কেন রে ভাই? এমনিই গরম, বুড়া বুড়ি কারো নিয়ে যাওয়া দরকার নাই। হিট স্ট্রোক করে দেখবা যে তুমি পরীক্ষা দিয়ে বাইরে হয়ে দেখবা যে তোমার দাদি হিট স্ট্রোক করে ফ্ল্যাট হয়ে আছে। সো বুড়া কারো নিয়ে এই গরমের মধ্যে নিয়ে যাওয়া কোনো দরকার নাই। ঠিক আছে? তুমি নিজে সুস্থ থাকো, যে তোমার সাথে আসবে তাদের সবাইকে সুস্থ রাখার আহ তোমার একটা নৈতিক দায়িত্ব। সো অনেক বেশি মানুষ নিয়ে আসা যাবে না, অনেকে একদম লাগে যে পিকনিক করতে যাচ্ছে, ওরে বাবা পিকনিক করতে যাচ্ছে। মজার বিষয়, আমরা কিন্তু হচ্ছে আমাদের পুরো বি ব্রেনার টিম, আমরা বাংলাদেশের কোনো একটা সেন্টারে যাচ্ছি, আমরা নামটা বলবো না, কোনো একটা সেন্টারে আমরা যাচ্ছি, আমাদের ফুল টিম থাকবো, স্টুডেন্টের সাথে আমাদের দেখা হবে। আমরা ফুল টিম, আমরা স্টুডেন্টের সাথে দেখা সাক্ষাৎ হবে। তো তোমাদের সাথে হয়তো বা দেখা হয়ে যাইতে পারে, যে তুমি পরীক্ষা দিতে গেছো, যা দেখবে আমরা সেখানে দাঁড়ানো, ফুল আমাদের টিচার প্যানেল, ভাইয়েরা দাঁড়ানো, তোমার সবাই দাঁড়ানো। বুঝছো? সো নুরানি, তুমি চান্স পাওয়ার পরে তুমি হচ্ছে মানে কেমন ফিল হয়েছে, বা তুমি কাদের জানাইছো, তোমার মানে প্রথম কারে জানাইছো? অনেক সময় ফেসবুকে একটা ভাইরাল পোস্ট, চান্স পাওয়ার পরে আপনি কাকে জানাবেন? হ্যাঁ, অনেকে বলে আমার বয়ফ্রেন্ডকে জানাবো, কেউ বলে বাবা মাকে জানাবো, কেউ বলে ভাইয়া আপনাদেরকে জানাবো, হ্যাঁ অনেকে অনেকটা বলে। তো তুমি কি করছিলা চান্স পাওয়ার পরে, তুমি কি করছিলা? আমি আমি যেদিন আমাদের পরীক্ষা হয়েছিল তো 26 তারিখ, 28 তারিখ রাতের বেলা রেজাল্ট দেয়। আমি 29 তারিখ সকালবেলা উঠে ফোন খুলে দেখছি যে বিবলিনা থেকে একটা পিডিএফ দেওয়া হয়েছে যে ওখানে রোল সার্চ দিলে চান্স পাওয়ার রেজাল্টটা পাওয়া যায়। তো আমি রোল সার্চ দিচ্ছি, প্রথম 3 ডিজিট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার রোল মিলছে না। আমি তো টেনশনে পড়ে গেলাম যে আমার রোল মিলে না কেন। তারপর ফুল রোল টাইপ করার পর দেখলাম যে আমার চান্স, মানে রোল দেখা যাচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ। আমি প্রথমে, আমার পাশে আমার আম্মু ঘুমানো, আমি প্রথমে কতক্ষণ কান্নাকাটি করলাম, তারপর আম্মুকে ডেকে বললাম আম্মু আমার চান্স হয়েছে। আম্মু তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেল। তারপর বললো যে জানাও সর্বপ্রথম তুমি যেখানে কোর্স করেছো, কোচিং করেছো, বিব্রেইনারে জানাও। তারপর আমি বিব্রেইনারে জানাইলাম, এরপর আমার আত্মীয় স্বজন সবাইকে জানাইলাম। তো খুবই এক্সাইটেড একটা মোমেন্ট ছিল যে এতদিন এত কষ্ট করার পর, এত পরিশ্রম করার পর ফাইনালি আমি আমার একটা জায়গা খুঁজে পেয়েছি, আমি আমার স্বপ্নের জায়গাতে চান্স পেয়েছি। গুড। এটা এই এই মোমেন্টটা আমাদের বি ব্রেনারের ম্যাক্সিমাম স্টুডেন্টের যাতে হয় এই দোয়া করি। যদিও এটা সম্ভব না, নার্সিং এ আসন সংখ্যা চেয়ে আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি। সো আমাদের সব স্টুডেন্ট যে সফলতা পাবে এমনটাও না, কারণ এই ব্যাপারটা দিয়ে আমি মাঝে মাঝে ভাবি যে নার্সিং এ যত আসন তার চেয়েও, সরকারি নার্সিং এ যত আসন তার চেয়েও আমাদের স্টুডেন্ট সংখ্যা বেশি। সো সবাই যে চান্স পেয়ে যাবে তা না, অনেকেই হয়তোবা এই এই যাত্রায় হয়তোবা সফল হতে পারবে না, তারা হয়তোবা সেকেন্ড টাইম ট্রাই করবে, বা কেউ থার্ড টাইম ট্রাই করবে, বা কেউ প্রাইভেট নার্সিং এ ভর্তি হবে। বাট আমরা আমাদের সর্বোচ্চ যোগ্য দিয়ে স্টুডেন্টের জন্য ট্রাই করেছি। যেমন নুনানি, ওর চান্স পাওয়ার পরে ওর খবরটা কিন্তু ওর আম্মুকে জানাইছে, এরপরে ও কিন্তু বি ব্রেনারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বি ব্রেনারকে জানিয়েছে। সো আমি আশা করবো তোমাদের মাঝখান থেকে, তোমরা অবশ্যই বাবা মা তোমাদেরকে জন্ম দিয়েছে, তো তাদের অধিকার সবচেয়ে বেশি, তোমরা অবশ্যই তোমার আগে বাবা মাকে জানাবা। এরপরে তোমরা যাদের কাছ থেকে বেনিফিটেড হও, সেটা যদি বি ব্রেনার হয় তা বি ব্রেনারকে জানাবা, বা সেটা যদি কি বলে অন্য কোনো প্রতিষ্ঠান হয় অন্য প্রতিষ্ঠানকে জানাবা। যেখান থেকে তুমি বেনিফিটেড হও, যেখান থেকে তুমি হচ্ছে উপকৃত হয়ে থাকো, তুমি সেখানে অবশ্যই কৃতজ্ঞতা জানাবা। কৃতজ্ঞ মানুষের একটা অন্য লেভেলে মানসিক একটা প্রশান্তি থাকে। আমরা এটা তো বলি যে নুরানিতে বলছিলাম যে সবাই সুন্দর ছবি দিবা, ব্যাঙের মতো ভোটার আইডি কার্ডের ছবি দিবা না। অনেকে ভোটার আইডি কার্ডের মার্কা ছবি দেয়, সো এটা আবার প্যারা হয়ে যায়। সো অবশ্যই বলবো ছবি দিবা, সুন্দর ছবি দিবা, যাতে আমরা বইয়ে দিলে সুন্দর একটা ছবি হয়।
সো এই আত্মবিশ্বাস আছে কার কার? এখন যারা ফেসবুক লাইভে আছো, এখানে শত শত স্টুডেন্ট দেখতে পাচ্ছি যে আমাদের ইনশাল্লাহ বিবিনারের সাথে যারা প্রিপারেশন নিয়েছো, তারা বলো যে তোমার বাবা মার পরে বিবিনারকে সুন্দর ছবি পাঠানোর মতো আত্মবিশ্বাস আছে কার কার? যে ভাইয়া ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ বাবা মাকে জানানোর পরে আপনাদেরকে ইনশাল্লাহ আমার সুন্দর একটা ছবি পাঠাইতে পারবো বিজয় অর্জন করে। এই আত্মবিশ্বাস আছে কার কার? আমি একটু আত্মবিশ্বাসটা দেখতে চাই। পৃথিবী পৃথিবী ইনশাল্লাহ, ফারজানা লিলি, সবার জন্য দোয়া কামনা রইলো। পূজা রয় সবাই আমার জন্য দোয়া করবে। তৃষা ইনশাল্লাহ, সুমাইয়া আক্তার ইনশাল্লাহ আমার হবে। তারপরে এই যে তোমাদের একটু বলো, কান্তি দাস আমার, হামিদা আফরোজ ইনশাল্লাহ। তার মানে ইনশাল্লাহ আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু আছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমার সবাই আছে সুন্দর ভাইয়া। একটা ছবি তুলে রাখবা, যাতে চান্স পাওয়ার পরে ছবিটা দিতে পারো। আর ওই ছবি দেখে দেখে নিজেকে মোটিভেটেড করবা যে চান্স পাওয়ার পরে এই ছবিটা আমাকে দিতে হবে, যাতে বি ব্রেনের বইয়ে আমারও একটা জায়গা থাকে। গুড গুড, দেখছো দেখছো নুরানি, দেখছো নুরানি কিন্তু গত বছর ওদের পরীক্ষার আগে ওদেরকে বলছিলাম, ও কি ভাইবা রাখছে এটা কিন্তু তোমার সাথে শেয়ার করে দিল। নিজেরে মোটিভেট করার এটা একটা নিনজা টেকনিক। সুন্দর একটা ছবি তুলে রাখবে, আমি যদি চান্স পাই এই ছবিটা ভাইয়াদের পাঠাবো এবং এই ছবিটা বিবিএনার বইতে স্থান পাবে। সো আমার এই ছবিটা আমাকে দিতেই হবে, এই জন্য আমাকে আগামী 10 দিন 9 দিন খুব ভালো করে পড়তে হবে। এই স্টেমিনাটা নিজের মধ্যে রাখতে হবে। বুঝতে পারছো? সো নুরানি আরেকটা প্রশ্ন আমি একটু স্টুডেন্টরা করছে, সেটা হচ্ছে মানে সিট সংখ্যা বা সিট কোথায় খুঁজে পাবে, মানে ভেন্যু টেনু এগুলা কিভাবে খুঁজে টুজে পাবে একটু বলো তো, মানে কোথায় আসন হবে কি হবে এগুলা কেমনে খুঁজে বের করবে পোলাপান? তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু এটা মেনশন করা থাকবে যে তোমার কোন ফ্লোরে বা যেমন আমার আমার সঠিক মনে নেই, আমার ফার্স্ট ফ্লোরেই ছিল, বেগম বদরুন্নেসা আমার সিট পড়েছিল এবং ফার্স্ট ফ্লোরেই আমার সিট পড়েছিল। তো তোমাদের এটা উল্লেখ করা থাকবে যে কোথায় তোমার সিট পড়ছে, ভেন্যু কি, সেন্টার কি, কোন ফ্লোরে সিট পড়েছে, ওইটাও তুমি বুঝতে পারবে। তাও যদি তোমার মনে না থাকে, অ্যাডমিট কার্ড তো সাথে নেওয়াই থাকবে, অ্যাডমিট কার্ডে দেখে তুমি সিট খুঁজে বের করতে পারবে। আর হচ্ছে যে মানে সেন্টারের বাইরে একটা নোটিশ টাঙানো থাকে যে কোথায় তোমার সিট, মানে তুমি তোমার রোল দেখে বুঝতে পারবে যে এই রোল এখানে পড়েছে। তো বোঝা যায়। আর অ্যাডমিট কার্ডে উল্লেখ করাই থাকে, এমনি বাইরে নোটিশ দেখা লাগে না, তো ঝামেলার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই। অ্যাডমিট কার্ডে তোমার রোল, সেন্টার, ভেন্যু, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, কোন ফ্লোরে পড়েছে ওরকম উল্লেখ করা থাকে। ওকে, ভেরি গুড। আর কালকে তো মনে হয় অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, রাইট? সার্কুলার তো এটাই দিল, আগামীকাল দিয়ে তোমরা তাহলে নুরানি, তোমরা যারা অ্যাডভাইজার আছো, যারা আমাদের স্টুডেন্ট আছে, ওদেরকে একটু হেল্প করো। অ্যাডমিট কার্ড ঠিকমতো ডাউনলোড করছে কিনা এটা একটু হেল্প করো, ঠিক আছে? আগামীকাল হয়তো বা অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারে, ওদেরকে হেল্প করবে। একটা প্রশ্ন একজন করেছে। জি ভাইয়া, কালকে দিবে। ওকে ওকে, কালকেই দিবে। একজন করেছে যে ভাই আমি হিন্দু বিবাহিত, আমি শাঁখা সিঁদুর পরে পরীক্ষা দিতে যাইতে পারবো কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সরকারি নার্সিং এ ভর্তির ক্ষেত্রে তুমি বিবাহিত না অবিবাহিত এটা গুরুত্বপূর্ণ না। সো তুমি শাঁখা সিঁদুর পরে যাইতে পারবা, কোনো বাধা নাই। এখানে বাংলাদেশ আমাদের একটা শান্তিপূর্ণ মানে সাম্প্রদায়িক কি বলে, অসাম্প্রদায়িক দেশ, সাম্প্রদায়িক কোনো দেশ না, অসাম্প্রদায়িক দেশ। তুমি তোমার ধর্মীয় ড্রেস পরে যাইতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের তো অনেক স্টুডেন্ট মানে পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি দিয়ে পরে যায়, কোনো সমস্যা নাই। তুমি হিন্দু হিসাবে তুমি শাঁখা সিঁদুর পরে যাও, কোনো সমস্যা নাই। কেউ তোমাকে বাধা দিবে না। মানে এখন কেউ যদি বাধা দেয়, পুরো বাংলাদেশের আইন তোমার পক্ষে থাকবে, কেউ বাধা দেবে না। ঠিক আছে? তোমার সুন্দরভাবে জীবনযাপন করার পূর্ণ অধিকার আছে, আমরা এটাকে মানে সাপোর্ট করি। সো তুমি একজন নার্স হবা, তুমি কিন্তু আলটিমেটলি মানুষের সেবা করবা, এমন না যে তুমি নার্স হয়ে শুধু হিন্দুদের সেবা করবা বা মুসলমানদের সেবা করবা, তুমি মানুষের সেবা করবা। দ্যাটস ইউর মেইন প্রায়োরিটি। সো তো অ্যাজ এ ফার্স্ট তোমাকে ট্রিট করা হবে অ্যাজ এ মানুষ হিসেবে। ঠিক আছে? সো ওইখানে তুমি কোন ড্রেস পরে যাবা এটা ম্যান্ডেটরি কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের স্বাধীনভাবে ড্রেস পরে যাবা, বাট শালীন ড্রেস পরে যাবা। তুমি এখন যদি হচ্ছে মানে কি বলে যে ইয়ো ইয়ো ড্রেস পরে যাও, হ্যাঁ, ওই টাইপের ড্রেস পরে গেলে হবে না। ওই টাইপের ড্রেস পরে গেলে তো ঝামেলা, তখন বিপদে পড়ে যাবা। ওই টাইপের ড্রেস পরে যাওয়া যাবে না, যে এই টাইপের ড্রেসে ধরো স্যাররা তোমার ডিস্টার্ব করে, এরকম যাতে না হয়। ঠিক আছে? অবশ্যই শালীন ড্রেস পরে যাবা। গড়ে গড়ে নিতে পারবে কিনা। তো মোটামুটি অনেকগুলো প্রশ্নে কিন্তু ওরা উত্তর পেয়ে গেছে, অনেক উত্তর পেয়ে গেছে। আচ্ছা বলো, শেষ সময়ে নর্মালি এখন তো সব স্টুডেন্টরা নিজে পড়বে আর এক্সাম দিবে, এখন মেইন কাজ নিজে পড়া আর এক্সাম দেওয়া। বি ব্রেনারের রেগুলার রুটিন অনুযায়ী এক্সাম হচ্ছে, স্টুডেন্ট নিজে পড়বে, এক্সাম দিবে। বি ব্রেনারে যারা কোর্সে আছো, তো তোমরা বলো শেষ সময় তোমার তোমাদেরকে আর কিছু লাগবে? আমি একদম পাবলিকলি বলছি, শেষ সময় আর কিছু লাগবে কিনা। আমরা কিন্তু কিছু বাদ রাখি নাই, সবগুলা জিনিস গুছাই দিছি, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভাইরা কিন্তু সব জিনিসগুলো গুছাই দিছে, কি লাগবে না লাগবে। তাও কিছু লাগবে কিনা একটু জানাও তো। টেডি ড্রেস পরে যাওয়া যাবে কিনা? টেডি ড্রেস, হ্যাঁ পরে যাও, সমস্যা নাই। টেডি ড্রেস পরে যাও, সমস্যা নাই, টেডি ড্রেস পরে যাও। ভাইয়া ভয় কেন লাগে? তুমি মানুষ, এজন্য ভয় লাগে।
তুমি যদি ভূত হইতে ভয় লাগতো না, ভাইয়া ফাইল নিয়ে যেতে পারবো না, ফাইল নিয়ে যাইতে পারবে না। ভাইয়া 1200 প্রশ্নে শীট কখন দিবেন? ওই যে ভাইঙ্গা ভাইঙ্গা ভাইয়া 200 300 করে দিচ্ছে, সাবিত ভাইয়া দিচ্ছে সুন্দর করে গুছায় গুছায়। ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, ভাইয়ারা তো অলরেডি সুন্দর করে দিচ্ছে, মিনি হালদার সবকিছু অলরেডি দেওয়া আছে, না পেয়ে থাকলে ডিসকাশন গ্রুপে বলো, যারা পেয়েছে তারা তোমাকে হেল্প করবে, যারা কোর্স স্টুডেন্ট আছো। এমন একটা মডেল টেস্ট নেন যাতে 60 মার্ক কমন পড়ে। ও মা গো, এটা কেমনে ভাই? এটা কি আমরা জ্যোতিষী নাকি? এমন একটা মডেল টেস্ট দিব 60 মার্ক কমন পারে? এ ভাই, এটা কি ইয়া নাকি? এটা কি ওই চিপাগলির নার্সিং কোচিং নাকি? আমাদের এখানে আমাদের 200 টাকার এক ফাইল কিনুন, আপনার 100% কমন পেয়ে যাবেন, বা মিনিমাম 50% কমন পাবেন। ভাই এটা সম্ভব না বলা ভাই, এটা কেমনে সম্ভব ভাই? এটা সম্ভব না আমাদের এখানে যদি এত এত। ভালো করে পড়ে থাকো কমন পড়বে, এমনি পড়বে, ভালো করে পড়ে থাকলে কমন পড়বে, বলতে হবে না। আর ওইটাই মানে ওটাই কনসার্ন করতেছে আর কি, যে 60% কমন পড়বে এরকম একটা দিয়ে দেন, এটা কেমনে সম্ভব? হ্যাঁ। তবে এইটুকু বলি, বাংলাদেশে অন্য যে কোনো জায়গা থেকে তুমি বিবেনা থেকে বেস্ট সার্ভিস বেস্ট জিনিস তুমি পাইছো, সো এখন তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। কোড ফাইল নিয়ে যাওয়া যাবে বা না? ভাইয়া যাবে না ভাইয়া, এই সময় কোন টপিক গুলো পড়বো? ভাইয়ারা যেগুলো গুরুত্বপূর্ণ আকারে দিছে ওইগুলো ভালো করে পড়ে যাবা, কালকেই ফাইনাল এক্সাম। মনে হচ্ছে কালকে ফাইনাল এক্সাম, আমরা ফাইনাল এক্সামের আগে তোমরা যাতে ইন্টারনেটে ঘোরাঘুরি না করো এই জন্য কিন্তু আমরা এই সেশনটা আগে আয়োজন করেছি। তোমরা তুমি বুঝতে পারতেছো, আমরা চাই না তুমি ইন্টারনেটে ঘুরে ঘুরে সময় নষ্ট করো। শেষ সময় প্রত্যেকটা সময়ের দাম অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য কিন্তু আমরা অ্যাডভাইজার সেশনগুলো আগে আগে নিচ্ছি। ইভেন তোমাদের নুরানু আপুর সাথে আমি আমার অনেক ব্যস্ততা শিডিউলের মধ্যে আমি তোমাদের জন্য সময় ব্যয় করছি। আমি সময় বের করে তোমাদের সেশনটা নিচ্ছি, যাতে অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই একটা রিস্টার্ট সেশন নেন। সো আমরা এই সেশনটা আয়োজন করেছি যাতে তুমি অ্যাডভাইজারের কাছ থেকে একদম লাইভ আপডেটটা পাইতে পারো এবং হচ্ছে আমার পরামর্শগুলো পাইতে পারো। হ্যাঁ, ওই যে অজিত কুমার, অজিত সরকার, অর্জুন, অবশ্য ডিপ্লোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট তো আছেই। ফাইনাল মডেল টেস্ট যখন হবে সেগুলো ডিপ্লোমাদের জন্য আলাদা করে ফাইনাল মডেল টেস্ট হবে। প্যারা নাই তো, সবগুলো আমাদের প্ল্যান আছে। ভাই আজকে ইংরেজি যেমন দিছে, কোনো টপিক থেকে বেশি প্রশ্ন যেমন বাংলা দিলে ভালো হয়। যেগুলো যেগুলো আমাদের অলরেডি এবছর ডেভেলপ করা হয়েছে, এবছর যা যা ডেভেলপ করা হয়েছে পুরো এক বছর খেটে খেটে আমাদের পুরো টিম সবই তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যা রেডি হচ্ছে, যখনই যা রেডি কমপ্লিট হচ্ছে তখন সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের চোখ কান খোলা রাখলেই সেই এক্সক্লুসিভ জিনিসগুলো পেয়ে যাবা। ডেফিনেটলি জিকের জন্য ভাইয়েরা যা পড়াইছে এটা যদি শেষ করতে পারো এখান থেকে 100% কমন পাবা। বাট যদি তুমি যদি ভাইয়াদের ক্লাস ঠিকভাবে করে না থাকো তাহলে অবশ্যই হচ্ছে ভাইয়েরা যেই সহায়ক বইগুলোর কথা বলছে সেগুলো পড়ে যাবা। আমি আশা করি যারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করছে, রেগুলার একদম প্রথম থেকে সেকেন্ড টাইমাররা প্রথম থেকে ক্লাস ক্লাস করছে, তারা ম্যাক্সিমামে ইনশাল্লাহ ম্যাক্সিমামে কমন পাবা। যদি তুমি মনে রাখতে পারো 100% কমন পাবা। আর যদি তুমি ধরো হচ্ছে তুমি 1 মাস ধরে ভর্তি হয়েছো চান্দু, তুমি তো ভালো করে কিছু দেখোই নাই বি বি ব্রেইনারের, ভালো করে তো ক্লাসগুলো করোই নাই, তুমি কেমনে আশা করো তুমি 100% কমন পাবা? তুমি তো এখনো পুরো সার্ভিসে খাইতে পারলা না বি ব্রেইনারের। ঘড়ি নেওয়া যাবে কিনা? হ্যাঁ, ঘড়ি নেওয়া তোমার গেলেও অ্যানালগ ঘড়ি, কোনো ডিজিটাল ঘড়ি নেওয়া যাবে না, সবচেয়ে ভালো ঘড়ি না নেওয়াই সবচেয়ে ভালো। আর যদি তুমি নিয়েও যাও নর্মাল অ্যানালগ ঘড়ি, তাও টিচার যদি রেখে দেয় তাহলে রেখে দিবে, যদি তোমাকে ইউজ করতে দেয় তো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মডেল টেস্টে 60 65 পাই, আমি কি পাশ করব? আমাদের দেখো এটা তো পুরাটাই সৃষ্টিকর্তার উপরে, ভগবান যদি তোমাকে এর কপালে রাখে তাহলে অবশ্যই তুমি পাশ করবা। পাস মানে 40, তুমি টার্গেট পাস 40 রাখবা না, তুমি টার্গেট অবশ্যই রাখবা 70 80 টার্গেট রাখবা। দেখছো, এটা তুই টার্গেট রাখো তখন তুমি অটোমেটিক 60 60 65 পাবা, মানে মেইন পরীক্ষাতে। তুমি যদি এখন 60 টার্গেট রাখো তাহলে কিন্তু তোমার নাম্বার 40-এর কম চলে আসবে, 40 মিনিমাম 40 না পালে কিন্তু ফেল। 40 পাইতেই হবে মেইন পরীক্ষায়। নেগেটিভ মার্কিং নাই, কোনো নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই। ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি ভাইয়া। ফেসবুকে কোনো পোস্ট দিয়েন না ভাইয়া, টেলিগ্রামে দেন, যা দিবেন ফেসবুকে আমাদের দরকার হবে না। না না, যদি তুমি হচ্ছে এবার তুমি ডিপ্লোমাতে পরীক্ষা দিলে ডিপ্লোমাতেই তোমার ভর্তি হতে হবে প্রাইভেটে। তুমি যেটার পরীক্ষা দিবা সেটাতেই, পাবলিক হোক প্রাইভেট হোক, যেটাই ভর্তি পরীক্ষা দিবা সেটাতেই তোমার ভর্তি হতে হবে। ধরো তুমি এখন ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ডিপ্লোমাতেই প্রাইভেটে ভর্তি হতে হবে। তুমি এখন বিএসসি তে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তুমি যদি সরকারিতে চান্স পাও আলহামদুলিল্লাহ, বেসরকারিতে ওই তোমার বিএসসি তেই দিতে হবে যদি বিএসসি ভর্তি পরীক্ষা দিয়ে থাকো। অ্যাডমিট কার্ড কালকে থেকে ডাউনলোড করা যাবে। সো তুমি যদি পারো কালকে ডাউনলোড করে নিবা। গরমে গেঞ্জি পরে যাওয়া যাবে, গেঞ্জি পরে হাফ মানে মানে হাতা কাটা বগল দেখানো গেঞ্জি পরে যাওয়া যাবে না। তোমাকে অবশ্যই শালীনভাবে যাইতে হবে। হ্যাঁ, তুমি তো হচ্ছে মানে কি বলে ওখানে কি বদলা দিতে যাইতেছো? তুমি কি বদলা যে হচ্ছে ইয়ে দিতে যাবা?
তুমি তো বদলা দিতে যাচ্ছ না, তুমি এখানে জ্ঞানের জ্ঞানের প্রচার করে তুমি মানব সেবা করবা, একজন নার্স হবা। একজন নার্স কি রুগীর সামনে গিয়ে খালি হাতে তার বগল দেখাবে? তুমি এমন নার্স হবা, বগল দেখানো নার্স হবা, ইডিয়েট। হুম? না তুমি হচ্ছে লুঙ্গি পরে গিয়ে হচ্ছে জনগণের সেবা দিবা? আপুর জিপিএ ছিল কত? আচ্ছা, সবাই জানতে চাচ্ছে নুরানি তোমার জিপিএ ছিল কত। সবাই যে শুনতে চায়, আশা করে যে তোমার জিপিএ কম ছিল, এটা আশা করে আর কি। নুরানির জিপিএ অনেক ভালো ছিল। হ্যাঁ নুরানি, তোমার জিপিএ কত ছিল? দুইটাতেই জিপিএ 5 ছিল। এই তো, আমি এই জন্য এই জিনিসটা এখনো এতক্ষণ বলি নাই, বা আমি প্রশ্নটা পাইছি তাও বলি নাই, কারণ আমি যেন নুরানি জিপিএ এটা আমি জানি তো। তখনও মেনশন করি নাই যে আমার জিপিএ 5 ছিল, কারণ অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। হ্যাঁ, জানি। এটা নিয়ে এখন ভয় পাওয়ার কিছু নাই। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। নুরানি আপু জিপিএ দুটাই এ প্লাস ছিল, এই জন্য চান্স পাইছে। আমাদের গত ব্যাচে কিন্তু নুরানি এমন অনেক স্টুডেন্ট তোমাদের সাথে কিন্তু তোমার ছিল, দেখছো মনে হয় নুরানি, যে অনেক কম জিপিএ নিয়ে চান্স পাইছে, তাই না? জি ভাইয়া ছিল। অনেকের 4.5 থাকে, তাও চান্স পায়। হ্যাঁ ওইটাই, সো একটু ভরসা রাখতে হবে। তবে জিপিএ বেশি থাকাটা অবশ্যই খুবই একটা প্লাস পয়েন্ট, এটা তো আমরা সবসময় বলি, এটা মানে অল টাইম প্লাস পয়েন্ট। সো যে যতটুকু জিপিএ পিছানো আছো, প্লিজ ট্রাই করো ভালো করে নাম্বার তুলে সেটা মেকআপ করার জন্য, এটা অবশ্যই ইনশিওর করবা। ওকে, ঠিক আছে নুরানি, আর কি শেষ মুহূর্তে কিছু বলবো? আমি ওদের মোটামুটি যা যা প্রশ্ন ছিল সবগুলো হচ্ছে মোটামুটি আলাপ করে দেওয়ার ট্রাই করছি। এরপরে যদি কোনো কিছু লাগে অবশ্যই আমরা সেটা প্রোভাইড করার ট্রাই করব। তোমাদের রিকোয়েস্টে আমরা এটা রেখেছি। অসংখ্য শেষ পর্যন্ত শত শত স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড ছিল। ওকে, আচ্ছা, কার কার ভেন্যু বা আসন কোথায় পড়ছে শেষবার, এটা একটু বলো তো। কার আসন কোথায় পড়ছে? এখন কি পড়ছে না এখন দেখা যাবে না? কালকে দেখা যাবে নুরানি, কালকে দেখা যাবে না? জি ভাইয়া, অ্যাডমিট কার্ড তো দেয় নাই, কালকে দিলে কালকে দেখা যাবে। হম হম, এখনো ওরা বলতে পারবে না ওরা। সো ঠিক আছে, তোমরা কালকে যদি হয় তাহলে আমরা এক কাজ করব। আমরা নর্মালি তাহলে একটা ফর্ম দিয়ে দিব, আমাদের স্টুডেন্টের জন্য একটা ফর্ম দিয়ে দিব। ওরা তাহলে হচ্ছে কার ভেন্যু কোথায় পড়ছে, তাহলে একই সাথে পোলাপান যারা যারা আছে সেটা আমরা ওখানে পোস্ট করে দিতে পারবো। তাহলে হয়তো বা কারো যদি কেউ অজ্ঞান টজ্ঞান হয়ে যায়, বি ব্রেনার দেখলে তোমরা অবশ্যই হেল্প করবা। এতে তোমাদের মধ্যে একটা বন্ডিং কাজ করবে, বি ব্রেনারের বন্ডিং। ঠিক আছে, আমরা একটা হয়তো বা ফর্ম দিয়ে দিব। এটা কেমন হবে নুরানি, ভালো হবে না? জি ভাইয়া, ভালো হবে। আমরা একটা ফর্ম দিয়ে দিব, তোমরা তাহলে ফর্মটা ফিল আপ করো, কার আসন কোনটা, কোন রোল নাম্বার কত। ইন কেস যদি কোনো বিপদ আপদ হয়, আমরা আমাদের সাইড থেকে যদি কোনো হেল্প করতে পারি সেটা আমরা হেল্প করব, বা সেই সময় যদি রেজাল্ট বের করার জন্য কোনো হেল্প হয় সেটাও আমরা হেল্প করার ট্রাই করব। ঠিক আছে, দেখি চট্টগ্রাম মেবি যাওয়া হবে না, ঢাকার মাঝখানে মাঝখানে কোথাও ইনশাল্লাহ যাব। দেখি আমি সময় বের করতেছি, ইনশাল্লাহ যাবো, ছবি টবি তুলবো তোমাদের সাথে। দেখা যাক ঢাকার ভেতরে কোথাও যাওয়া হবে। ভাই ফুলেট কি নিয়ে যাওয়া যাবে ভুল ঠিক করার জন্য? না রে ভাইয়া, শান্ত ঘোষ আহ, আমার ফুলে নিতে দেবে না ভাইয়া। পরে আবার টিচার যদি মাথা গরম হয় ফুলি খাওয়াই দিতে পারে। সো এগুলা নিয়ে যাওয়া যাবে না, এগুলা 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 তো কেমন কথা, এগুলা ফুলে টুলে নিয়ে যাওয়া যাবে না। আর এমনি গরম, ঠিক আছে, ফুলে নিয়ে যাওয়া যাবে না। যেখানে বেশি সংখ্যক স্টুডেন্ট থাকবে, বি ব্রেনার ভাইয়ারা সেখানে থাকলে ভালো হবে। ট্রাই করব, ট্রাই করব। দেখা যাক, কালকে কালকে তো অ্যাডমিট দিবে, তাড়াহুড়া করার কিছু নাই, আস্তে ধীরে অ্যাডমিটটা ডাউনলোড করবা, তারপর হচ্ছে ইয়ে করবো। দেখা যাক, চান্স পাইলে তো তোমরা তো ইনশাল্লাহ, চান্স পাইলে আমরা তো একটা কি বলে, তোমাদের জন্য তো ইনশাল্লাহ পুরস্কার থাকবে। সো এটা আমরা ঘোষণা দিবই, চান্স পাইলে তো তোমার আমার বিবেনার পক্ষ থেকে পুরস্কার থাকবে, আমরা হয়তো বা গেট টুগেদারও আয়োজন করতে পারি। কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ এত পোলা বাইন চান্স পায় বিব্রেনারে। সো এটা আয়োজন করার জন্য ডেফিনেটলি স্টেডিয়াম লাগবে। মিনিমাম যদি এবার 1,000 পোলা বাইনও চান্স পায়, 1,000 পোলা বাইনে ধরার জন্য একটা স্টেডিয়াম লাগবে যদি চান্স প্রাপ্ত স্টুডেন্ট ইয়া করতে হয়। সো এখানে অনেক বড় একটা মানে আয়োজনের ব্যাপার। বাট আপাতত হচ্ছে ছবি টবি পাঠাই দিও, ওইগুলা বইতে আমরা সুন্দর করে দিব। ঠিক আছে ভাইয়া, রাজশাহীতে আসেন, দেখা যাক। ইনশাল্লাহ হবে, এই এই জীবনে অবশ্যই দেখা হবে, কখনো দেখা হবে। নার্সিং এর কাজ করছি, ইভেন বেশিরভাগ স্টুডেন্টের সাথে তোমরা যারা নার্সিং এ পড়বা, নার্সিং পেশায় যুক্ত হবে, আবার তোমাদের সাথে হয়তো বা ওই যে ফাউন্ডেশন কোর্সেও দেখা হইতে পারে, তখন সেখানে হয়তো বা আমার সাথে তোমাদের অ্যানাটমি ফিজিওলজি ক্লাসে হয়তো বা দেখা হবে। সমস্যা নাই, বিভিন্ন তোমাদের সাথেই আছে।
তুমি যেখানে যাও না কেন, নার্সিং এ পড়লেও আবার বি ব্রেনারের সাথে আবার তোমার দেখা হবে, কারণ তুমি যখন নার্সিং এ পড়বা আবার তোমরা এই কোর্সে ভর্তি হতে হবে। এখানে আমাদের প্রত্যেকটা এন্ডোক্রাইন সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, সবগুলোর জন্য নোট, এক্সাম, ক্লাস সবকিছু অর্গানাইজ করা আছে। সো তুমি চান্দু আবারও বি ব্রেনারে তোমার আসতে হবে, কারণ তুমি যেখানেই ভর্তি হও না কেন বাংলাদেশের নার্সিং কলেজ সব ফাঁকিবাজ, একটারও ভালো ভালো টিচার নাই, কিচ্ছু নাই, তুমি সবার আবার বি ব্রেনারে আসতে হবে, তোমার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে, দোয়া করি সরকারি নার্সিং এ পড়ো পড়ো, এবং হচ্ছে আবারও তুমি বি ব্রেনারের সাথে ফাউন্ডেশন কোর্সে আবারও সুন্দর করে নতুন করে তোমাদের সাথে যাত্রা হবে। ঠিক আছে, পাস করলে মিষ্টি পাঠাইবো। ঘোষরা তো মনে হয় মিষ্টি বানায়, তাই না? ঘোষ যারা আছে তারা মানে মিষ্টি বানায়। ভাই আমার প্ল্যানিং আছে, চান্স পাইলেই ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবো, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্ল্যান আছে চান্স পাইলে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবে। ফাউন্ডেশন কোর্সের ফি কিন্তু আমাদের বেড়ে যাবে, এখন মনে হয় 2500 টাকা, এটা ফি পাইলে আরো বেড়ে যাবে। ঠিক আছে, সামনে ফি আরো বেড়ে যাইতে পারে, আমরা ঘোষণা দিব। কার কার ভরসা আছে? হ্যাঁ, বি ব্রেনার একের মধ্যে সবকিছু। ইয়েস। আবারও আচ্ছা, আবারও বি ব্রেনারে আসার ইচ্ছা আছে কার কার? আবারও বি ব্রেনারে নার্সিং স্টুডেন্ট হয়ে, মানে নার্সিং স্টুডেন্ট হয়ে ফাউন্ডেশন কোর্সে স্টুডেন্ট ভর্তি হওয়ার ইচ্ছা আছে কার কার দেখি? ফাউন্ডেশন কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কার কার? একদম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ধরে ধরে পড়ানো হবে, কার কার ইচ্ছা আছে? ইনশাল্লাহ, ভরসা আছে ইনশাল্লাহ। আমার ও, আমার তো অসংখ্য স্টুডেন্ট দেখা যাচ্ছে, সেই হচ্ছে। আমরা কিন্তু জোস করে পড়বো, এই যে নুরানি, আমরা কিন্তু এবছর সবকিছু সুন্দর করে গুছাইছি, বুঝছো? আমরা খুব সুন্দর করে গুছানো আছে আমাদের। আমি যদি একটা এক্সাম দেখাই তোমরা দেখতে পারবা এখানে কত সুন্দর করে প্র্যাকটিস এক্সাম গুলো আছে। লাইফ স্পান অফ আরবিসি আর কত লাইফ স্পান, এটা তো পারার কথা। দেখছো, কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রশ্ন, লাইফ স্পান অফ আরবিসি কত? 120 দিন, তাই না? ম্যাক্সিমাম জি স্টুডেন্টের ভাইয়া। প্ল্যান। এই যে নুরানি তোমাদের প্রশ্ন, তাই না? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এবার কিন্তু হচ্ছে ইয়ার মানে তোমাদের বার্ষিক পরীক্ষাটা আসবে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার এখানে যতগুলো প্রশ্ন আছে খুব সুন্দর, ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেহেতু নার্সিং এ সব ইংরেজিতে আছে, ইনশাল্লাহ ইংলিশের জন্য আয়োজন করতেছি। এগুলো সব আস্তে আস্তে আমরা তোমাদের জন্য ডেভেলপ করছি গত 1 বছর ধরে ধরে। যখন নুরানিরা প্রথম ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয় তখন এত কিছু গুছানো ছিল না, এখন ম্যাক্সিমাম আলহামদুলিল্লাহ গুছানো হয়ে গেছে, বুঝতে পারছো? সো ইনশাল্লাহ তোমাদের জন্য সব আমরা রেডি করে রাখছি, আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, খুব ভালোভাবে দেখা হবে ইনশাল্লাহ। সো নুরানি, শেষ সময় কারো কি কোনো প্রশ্ন আছে? শেষ সময় আমরা শেষ করবো আজকের সেশনটা, অনেকক্ষণ তোমরা অনেক শুনছো, বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? শেষ সময় আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, কারো কোনো প্রশ্ন থাকলে নুরানি উত্তর দিবে। নুরানি একটু তাহলে ওদেরকে আত্মবিশ্বাস দাও, ওরা যে পারবে, অনেকেই মানে টেনশনে পড়ছে যে নুরানি আপু AA+ পাইছে, হ্যাঁ তাও 77 নাম্বার পাইছে, এত ভালো নাম্বার পায় চান্স পাইছে, আমি কি পাবো কিনা, একটু বলো তো, একটু আত্মবিশ্বাস দাও, পোলামান পারবে, একটু আত্মবিশ্বাস দাও। তো শেষ সময় তো, শেষ খেলাটা তো শেষেই খেলতে হবে, এটা একটু বুঝায় বলো নুরানি। দেখো, এখন হাতে যেহেতু আছে 8 থেকে 9 দিন, মানে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা মোটামুটি 9 দিনের মতন টাইম পাচ্ছ। কারণ শেষ দিন তো আর কিছুই পড়া হবে না, যতটুকু হচ্ছে যে তোমার ভুল বা যেগুলা তোমার উইকনেস ছিল ওগুলাই একটু দেখতে হবে। মেইনলি আমি যেটা বলবো যে এখন তোমার নার্ভাস হওয়ার বা টেনশন করার কোনো সময় নেই, যা হওয়ার গত কয়েক মাসে হয়ে গেছে। তোমার প্রিপারেশন নেওয়ার পিক টাইম ছিল গত কয়েক মাস, এখন তোমাকে জাস্ট গুছানো প্রিপারেশন আছে, ওইগুলা তোমাকে একটু রিভিশন করতে হবে। তোমার উইকনেস যেগুলো আছে ওইগুলো তোমার আবার একটু দেখতে হবে, এটাই। আর এখন টেনশন করে মাথা নষ্ট করে আমার গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। কারণ তুমি টেনশন করবে 1 ঘন্টা, পরে তোমার 2 ঘন্টা মাথা ব্যথা হবে, তারপর তুমি ঘুমিয়ে যাবে, তোমার আর পড়া হবে না। তো শেষ সময়, গুরুত্বপূর্ণ সময়গুলা প্লিজ এভাবে নষ্ট করো না। যার যেরকম প্রস্তুতি আছে শেষ সময় জাস্ট একটু রিভিশন দিয়ে যাও, উইকনেস গুলো দেখে যাও, এটাই। আর টেনশন করে হতাশ হয়ে ডিপ্রেসড হয়ে এখন আসলে কোনো লাভ নেই, যা হওয়ার গত কয়েক মাসে হয়ে গেছে। আর যাদের জিপিএ কম আছে তাদেরকে বলবো যে তুমি যদি 85 বা 80 পাও, তোমাকে কিন্তু কেউ চান্স পাওয়া থেকে আটকাতে পারবে না। তো সবটাই তোমার প্রস্তুতির উপর নির্ভর করে। আর কনফিডেন্স রেখে যতটুকু পড়েছো ততটুকু তুমি ওই 1 ঘন্টা রোল প্লে করে দিয়ে আসতে পারলে, ওই যে আমরা নাটকের রোল প্লে করি না, আমাদের নার্সিং এ কিন্তু নাটকের রোল প্লে হয়। যারা যত ভালো রোল প্লে করতে পারে তাদের কিন্তু মঞ্চে তত বেশি হাততালি হয়। তো তুমি ওই 1 ঘন্টা কিভাবে প্রশ্ন দাগিয়ে আসছো বা কিভাবে প্রশ্নগুলোর উত্তর করছো, সেটার উপরেই কিন্তু তোমার চান্স নির্ভর করে।
অনেকে অনেক ভালো প্রিপারেশন নেয়, কিন্তু ওই 1 ঘন্টা কাজে লাগাতে পারে না বলেই কিন্তু অনেকের চান্স হয় না। তো কেউ দেখবে না যে তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল, তুমি ভয় পেয়েছিলে, তুমি হতাশ হয়ে গেছিলে, এই জন্য তুমি ওই 1 ঘন্টা ঠিকঠাক মতন দাগিয়ে আসোনি। ওইটা কিন্তু কেউ অজুহাত হিসেবে নিবে না। দিন শেষে তোমাকে দেখবে যে তুমি চান্স পাওনি, সবাই তোমাকে এই কথা শোনাবে। সো একটু কেয়ারফুল থেকে যতটুকু প্রিপারেশন নিয়েছো দাগিয়ে দিয়ে আসো সুন্দর মতন, ইনশাল্লাহ সবার চান্স হবে। থ্যাংক ইউ সো মাচ নুরানি। খুব সুন্দর একটা প্রশ্ন আছে এআই রুমান আইডি থেকে, আমাদের হয়তো কোনো এক স্টুডেন্ট লিখছে, ভাইয়া আমি প্রেগনেন্ট, আমি কি এক্সাম দিতে পারবো? হ্যাঁ অবশ্যই আপু, তুমি অবশ্যই এক্সাম দিতে পারবা, কোনো সমস্যা নেই। প্রেগনেন্ট দেওয়ার জন্য তুমি তো অবশ্যই, তুমি একটা জীবনকে পৃথিবীতে আনতেছো। সো তুমি একজন মা, সো একজন তুমি মা হিসেবে অবশ্যই তোমাকে মানে পরীক্ষা হলে যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই স্যাররা তোমাকে হেল্প করবে। তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি ভালো করে পড়ো, শেষ সময় পড়ো। তোমার যে নবাগত সন্তান রয়েছে, তুমি যদি নার্সিং এ চান্স পাও তখন তুমি তাকে বলতে পারবা যে তুমি তাকে পেটে নিয়ে তুমি পরীক্ষা দিছো। সে প্রাউড ফিল করবে, তার মা একটা মহান পেশার জন্য এত কষ্ট করেও প্রেগনেন্সি থাকা অবস্থায় সে পরীক্ষাটা দিয়েছে। সো এটা তো অবশ্যই একটা গর্বের বিষয়। তুমি এমন একটা পেশায় যাচ্ছ যেটা আসলেই আমাদের গর্বের বিষয়। তোমার জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল। ওকে নুরানি, আমরা তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে? ওকে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা ওর হাজবেন্ডের আইডি, যেহেতু মেল আইডি থেকে লিখছে, তো এটা হাজবেন্ডের আইডি, এটুক তো আমাদের বুঝতে হবে। এখানে আমি চাইলে এটা মক করতে পারতাম, করি নাই, বাট এটা হয়তোবা ওই মেয়ে হয়তোবা তার হাজবেন্ডের আইডি বা ভাইয়ের আইডি থেকে চালাচ্ছে, এই জন্য সেখান থেকে হয়তোবা বলছে, ওর কনফিউশন থাকতেই পারে। এখন বাংলাদেশ কিন্তু প্রেগনেন্সি রে অনেকে হয়তোবা ওইভাবে অত ইয়েভাবে নেয় না, বুঝছো, যে অনেকে সংকোচ বোধ করে, হয়তোবা এইভাবে লিখছে, ও প্যারা নাই। সো এক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা, কোনো টেনশন নাই। আরেকটা বিষয় হচ্ছে, গরমের মধ্যে প্রচুর ঘুম আসবে, কিন্তু আমি আবারও বলি সময় অনেক দামি, গরমের মধ্যে প্রচুর আলসেমি লাগবে, আলসেমি করলে পিছিয়ে পড়বা। গরম সবার জন্যই গরম, এর মাঝখানে বারবার দিনে মিনিমাম 2-3 বার গোসল করো, গোসল করে করে পড়ার ট্রাই করো। ঘুমের সাথে ফাইট করতেই হবে এখন। ঘুমাইলে পিছিয়ে পড়বা, ঘুমাইলে পিছিয়ে পড়বা, ঘুমাইলে পিছিয়ে পড়বা, 3 বার বললাম। 3 বার বললে নাকি আবার মানে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নাকি সুন্নত 3 বার, যে ঘুমাইলে পিছিয়ে পড়বা। সো এত ঘুমানো যাবে না, ঘুম কন্ট্রোল করে শেষ সময় ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিবিএনের সাথে ছিলা, বাংলাদেশের বেস্ট প্রতিষ্ঠানের সাথে ছিলা, বেস্ট বেস্ট স্টুডেন্টের সাথে ছিলা, ইনশাল্লাহ ম্যাক্সিমাম তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে থাকো তুমি সব কমন পাবা। তুমি যদি নতুন ভর্তি হয়ে থাকো, তুমি কমনের আশা করে লাভ নেই, কারণ বাবা তুমি তো আমাদের সবকিছু পড়োই নাই, কমন পাইবা কেমনে? তুমি যদি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়ো, 100% কমন পাবা। তুমি যদি নতুন যুক্ত হয়ে থাকো, তুমি তো এখনো সব দেখোই নাই আমাদের বিবিএনের যেই পরিমাণ রিসোর্স আছে আমাদের অ্যাপের মধ্যে, এই মাল মশলা দেখতেও মিনিমাম তোমার 2 মাস লেগে যাওয়ার কথা। সো যদি তুমি কমনের আশা করো, তাহলে আমরা বলবো যারা আমাদের পুরান স্টুডেন্ট আছে তারা ইনশাল্লাহ 100% কমন পেয়ে যাবা। যারা নতুন ভর্তি হয়েছো, আমি অবশ্যই বলবো তোমার বেসিক বা রেসিডুয়াল নলেজ ভালো থাকলে ইনশাল্লাহ তুমি অনেক ভালোভাবে কমন পাবা। শেষ সময় যে এক্সাম গুলো হচ্ছে, এক্সাম গুলো ভালো করে দাও। ভাইয়ারা যে সাজেশন টাজেশন পিডিএফ গুলো দিচ্ছে, সেগুলো খুব ভালো করে করো। আমাদের টিম প্রচুর খেটে এগুলো ডেভেলপ করছে, সেই জিনিসগুলো তোমরা ফলো করার ট্রাই করো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি সব পড়ছি বাট মার্ক কম পাই, প্যারা নাই, শেষ পর্যন্ত পড়তে থাকো, শেষ পর্যন্ত লেগে থাকো, হোয়াট এভার হ্যাপেন্স, শেষ পর্যন্ত লেগে থাকো, শেষ পর্যন্ত দেখো কি হয়, শেষ পর্যন্ত কি হয় দেখো। ঠিক আছে? শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, সবার জন্য দোয়া করছি, সবার জন্য আমাদের শুভকামনা রইলো। অবশ্যই সুন্দর করে ছবি তুলে রাখবা, ব্যাংক মার্কা ছবি তুলবা না, চান্স পাওয়ার পরে সুন্দর একটা ছবি পাঠিয়ে দিবা, কত পজিশন পাঠাইছো সুন্দর করে স্ক্রিনশটও দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ, বি ব্রেনারে খোঁজ পাইলাম, বি ব্রেনার সাথে প্রিপারেশন নিতে পারছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নুরানি, শেষ মুহূর্তে কি ওদের জন্য আর কিছু দোয়া করবা? দোয়া খায়ের জিলাপি দিবা নাকি কিছু বলবা, বলো। দোয়া করবো এতটুকুই, যাতে পরবর্তীতে চান্স পেয়ে আবার ফাউন্ডেশন কোর্সে স্টুডেন্ট হিসেবে আসতে পারো। ঠিক আছে, আগামী বছর ফাউন্ডেশন কোর্সে নুরানিতে তখন সেকেন্ড ইয়ারে উঠে যাবে, নুরানিতে তখন ফাউন্ডেশন কোর্সে ইয়ে হিসাবে অ্যাডভাইজার হিসেবে রাখবো। নুরানি কি বলো, পারবা পোলা পানির হেল্প করতে? জি ভাইয়া, ইনশাআল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে, যাতে এখন বেশিরভাগ নার্সিং কলেজেই তো ভালো টিচার নাই, ল্যাব নাই, বেসিক পড়ায় না, রিডিং পড়ায়, বাজার থেকে গাইড ধরে আইনে রিডিং পড়ায়, ওরে বাবা। এগুলাতে পরে ওই তোমার লাইসেন্সিং পরীক্ষা করে গণহারে ফেল, এবার লাইসেন্সিং পরীক্ষায় গণহারে ফেল, কারণ কি? কারণ ও পুরো ওই গাইড নির্ভর পড়াশোনা করাইছে, সারারা রিডিং পড়াইছে, কারণ সারা তো নিজেরও তো বেসিক নাই, পড়াইবো কি? তখন বলো লাইসেন্সিং পরীক্ষা করে ফেল, তো হচ্ছে 4 বছর কষ্ট করে নার্স হইয়া পরে হচ্ছে লাইসেন্স পায় না, চাকরি তো পায় না, পরে মানে বেকার হইয়া ঘুরে। সো এই জন্যই আমরা ট্রাই করবো আমাদের ফাউন্ডেশন কোর্সে বেসিকটা যাতে আমরা স্ট্রং করে দিতে পারি। তুমি কষ্ট করে নার্স হইছো, তুমি যাতে ভালো একটা চাকরি পাও, সেটার জন্য যাতে আমরা বিবেনা তোমাকে হেল্প করতে পারি। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।